অফ সয়েল এই পোর্শনটা আমরা কিন্তু আজকে শুরু করব। কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল। কেমিক্যাল প্রপার্টি মানে কি, আমরা যেমন দেখেছিলাম যে কোনো একটা মাটি, সেই মাটির ক্ষেত্রে আমাদের মেনলি দুটো ধর্ম থাকে, দুটো ধর্ম। একটা বলেছিলাম যে ভৌত ধর্ম, যেটাকে আমরা কি করতে পারি, যেটাকে আমরা হাতের আন্দাজে আমরা বুঝতে পারবো হাত দিয়ে, বা আমরা কোনোভাবে চোখে দেখে বুঝতে পারবো, মানে এইগুলো হচ্ছে ভৌত ধর্ম, মানে ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি, যেগুলো টাচেবল, যেগুলো আমরা স্পর্শ করে বুঝতে পারবো, ঠিক আছে, বা যেগুলো আমরা চোখে দেখেও হয়তো বুঝতে পারতে পারি তার কালার দেখে বা আদার্স জিনিসগুলো দেখে, সেগুলোকে আমরা ভৌত ধর্ম বলছিলাম। এবার রাসায়নিক ধর্ম কোনগুলো, যে ধর্মগুলো বা যে মাটির যে ধর্মগুলো আমরা কি করতে পারবো না, আমরা কোনো রকম ভাবেই আমরা চোখে দেখে বুঝতে পারবো না, ঠিক আছে, এগুলো একমাত্র রাসায়নিক পরীক্ষা দ্বারা যদি আমরা কোনো করে থাকি, রাসায়নিক পরীক্ষা করে থাকি, তবেই কিন্তু পার্থক্য করা সম্ভব যে কোন মাটিটা কি রয়েছে, বা কোন মাটির উর্বর শক্তি বেশি, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি, এই সমস্ত জিনিসগুলো। এটা কিন্তু আমাকে কি করতে হবে, রাসায়নিক পরীক্ষা করতে হবে, তবে গিয়ে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু এর মানে মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে বুঝতে পারবো, সেটাকে আমরা কি বলবো, মাটির রাসায়নিক ধর্ম বলবো। বুঝা গেল? মাটির রাসায়নিক ধর্মটা কেন ইম্পর্টেন্ট, যেমন ভৌত ধর্মটা ইম্পর্টেন্ট মাটির গুণাবলী কিরকম রয়েছে সেটা বোঝার জন্য, রাসায়নিক ধর্মটাও একই রকম ভাবে ইম্পর্টেন্ট, যে মাটির গুণাবলী কেমন রয়েছে সেটাকে বোঝার জন্য। মাটির গুণাগুণকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই মাটির রাসায়নিক ধর্মটা। বোঝা গেল? এর মাটির রাসায়নিক ধর্মের মধ্যে সেরকম কিছু নেই। আমাদের এখানে মেনলি কি কি রয়েছে, মেনলি রয়েছে আমাদের মাটির বিক্রিয়া, যেটা বা মাটির পিএইচ বলতে পারি আমি। এছাড়া কি রয়েছে, এছাড়া আমাদের আয়ন এক্সচেঞ্জ রয়েছে, তোদের যেটা দেওয়া নেই, তোদের নেই আর কি এখানে, তো সেটা নিয়ে আমি আলাদা করে বলবো না এখন, যেহেতু তোদের এক্সাম আছে সামনে। আর তারপরে রয়েছে পুষ্টিমৌল, ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদের রয়েছে কি জৈব পদার্থ। তার মধ্যে আমাদের এনপিকে বা নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটাকে এখানে যোগ করা হয়েছে, যদিও যদিও এটা আমাদের পুষ্টিমৌলের মধ্যে আসছে। আরো অনেক পুষ্টিমৌল রয়েছে, তার মধ্যে আমাদের মেনলি মেজর বা মুখ্য পুষ্টিমৌল তিনটে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা ফসফরাস, একটা পটাশিয়াম। এই তিনটে আমাদের পুষ্টিমৌলকে কিন্তু আমাকে এখানে পড়তে হবে। তাহলে কি কি পড়তে হবে বললাম, একটা হচ্ছে পিএইচ, মাটির যে পিএইচ সেটা পড়তে হবে, মানে মাটির যেটাকে বলছি বিক্রিয়া বা রিঅ্যাকশন, সেটা পড়তে হবে। সেকেন্ড যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে কি দেখি, অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার মানে হচ্ছে জৈব পদার্থ, বিভিন্ন ধরনের যে জৈব পদার্থ আমাদের রয়েছে সেটা পড়তে হবে। এবং 3 নাম্বার রয়েছে আমাদের কোনটা, 3 নাম্বার রয়েছে আমাদের মেইনলি, সেটা হচ্ছে এক সেকেন্ড, সেটা হচ্ছে এনপিকে বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটে বললেই হয়ে যাবে বাস। এবার আমি শুরু করছি। হ্যাঁ, মাটির যেটা প্রথমে রয়েছে আমাদের কি না, মাটির বিক্রিয়া বা বলতে পারিস যে আমাদের সয়েল রিঅ্যাকশন, বা যেটাকে আমরা পিএইচ বলছি, সয়েল রিঅ্যাকশন, বা যেটাকে আমরা কি বলছি, মাটির পিএইচ, বোঝা গেল? মাটির আমরা কি বলছি, পিএইচ, পিটা নিচে এরকম করে লেখা হয়, তার মাথায় ওপরে এইচটাকে লেখা হয়। এবারে দেখ, সয়েল রিঅ্যাকশন বা মাটির পিএইচ কি সেটা আমাকে বুঝতে হবে। সয়েল রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝবো, সয়েল রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝবো, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা মাটির মধ্যে আমাদের সব থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস হয়, সেটা হচ্ছে এই মাটির পিএইচ, ঠিক আছে। মাটির রাসায়নিক ধর্মগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটা, সেটা হচ্ছে মাটির পিএইচ, ঠিক আছে, বা যেটাকে আমরা সয়েল রিঅ্যাকশন বলছি। এই সয়েল রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি, মানে এটা বিক্রিয়া, কিসের বিক্রিয়া হচ্ছে না, আমাদের যে মাটি, সেই মাটির মধ্যে জল রয়েছে, ঠিক আছে, মাটির মধ্যে জল রয়েছে, এছাড়াও কি আছে, বিভিন্ন ধরনের মিনারেলস মানে খনিজ পদার্থ রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার মানে বিভিন্ন ধরনের জৈব পদার্থ, ধর গাছের পাতা পড়ে গেল, সেটা একটা জৈব পদার্থ হয়ে যেতে পারে। কোথাও ধর আমাদের মাটিতে হয়তো একটা গাছ মারা গেল, সেটা মিশে জৈব পদার্থ তৈরি করতে পারে। একটা ধর মৃত কোনো উদ্ভিদ, মৃত কোনো প্রাণী, আমাদের জৈব পদার্থ করতে পারে। তাহলে এই যে আমাদের মাটি পদার্থগুলো, এই জৈব পদার্থগুলো কি করবে না, এই জৈব আমার একটা বিক্রিয়া করছে, এবং তার ফলে কি হচ্ছে, মাটিটা আমার কি হতে পারে, মাটিটা আমাদের আম্লিক হতে পারে, মানে অ্যাসিড হতে পারে, মাটিটা কি হতে পারে, অ্যাসিডিক হতে পারে, বা মাটিটা ক্ষারীয় হতে পারে, মানে ক্ষার, ওই চুন টাইপের হতে পারে, চুন, যেটাকে বেসিক বলা হয় ইংলিশে, বেসিক, ঠিক আছে। বা মাটিটা কি হতে পারে, মাটিটা প্রশমিত হতে পারে। প্রশমিত মানে কি, মানে নিউট্রাল, আমরা বলতে পারি নিরপেক্ষ, বা নিউট্রাল বলতে পারি। বোঝা গেল? নিউট্রাল। তাহলে কি বললাম, যে মাটির মধ্যে যে জল রয়েছে, এই জলের সঙ্গে আমাদের মাটির যে উপাদানগুলো, কি কি উপাদান রয়েছে মাটির মধ্যে, মেনলি তিনটে, মানে মেনলি দুটো, একটা হচ্ছে জৈব পদার্থ, বিভিন্ন ধরনের জৈব পদার্থ, সেটা প্রাণী যদি ফেলে দেওয়া হয় সেটা হতে পারে, বা আদার্স যে কোনো উদ্ভিদ হতে পারে। এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থ, খনিজ বলতে কোনগুলো, বিভিন্ন ধরনের ম্যাঙ্গানিজ, লোহা থেকে শুরু করে যা কিছু রয়েছে খনিজ, সেই খনিজ পদার্থগুলো বিক্রিয়া করে কি করে মাটিটাকে আমাদের কি করতে পারে, কোনটা বিশেষ রকম তৈরি করে দিতে পারে। কিরকম, আম্লিক করতে পারে, ক্ষারীয় করতে পারে, ঠিক আছে, ক্ষারীয়টাকে বেসিক বলা হয়, আবার এটাকে অনেক সময় অ্যালকালাইনও বলা হয় থাকে, অ্যালকালাইন, ঠিক আছে।
যে কোনো কিছু করতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে মাটির বিক্রিয়া বলবো। বোঝা গেল? মাটির আমরা এটা কি বলবো? এটাকে আমরা মাটির বিক্রিয়া বলবো। এবারে এবারে এখানে একটা জিনিস মাথায় রাখবি যে মাটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? জলের সঙ্গে খনিজ পদার্থ এবং জৈব পদার্থের কি হচ্ছে? এটা বিক্রিয়া হচ্ছে। এবারে এই যে জল, এই জলটাকে আমরা যদি পরীক্ষা করি, ঠিক আছে, মাটির যে জল বা জলীয় দ্রবণ বলা হলো, জলের থেকে বলা হলো জলীয় দ্রবণ, কারণ জলের মধ্যে এই সমস্ত ধরনের ওই যে আমাদের জৈব পদার্থ এবং খনিজ পদার্থ মিশে আছে। তাহলে আমরা এটাকে জলীয় দ্রবণ বলতে পারি, একটা দ্রবণ বলতে পারি। তাহলে এই যে জলীয় দ্রবণ বা এই যে জলের দ্রবণ, এই জলের দ্রবণটাকে আমরা যদি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করি, আমরা কি জিনিস দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে একটা জলের অণু, তোরা নর্মালি এগুলো পড়ে এসেছিস, একটা জলের অণুকে ভাঙলে জলের সংকেত কি? H2O। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে যদি আমরা ভাঙি কোনোভাবে, বা এটাকে যদি আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা কোনো কারণে যেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, যেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, কোনো কারণে ইলেকট্রিসিটি পাঠিয়ে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে কি তৈরি হয়? আমরা জানি যে আমাদের দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ক্যাটায়ন তৈরি হবে, আর একটা হচ্ছে অ্যানায়ন তৈরি হবে। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন, প্লাস আয়ন, আর অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন তৈরি হবে। H2O কে ভাঙলে কি হয়? আমাদের H প্লাস আয়নে ভেঙে যায় এবং তার সঙ্গে OH মাইনাস আয়নে ভেঙে যায়। H প্লাস আয়নটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন, H প্লাস আয়নটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন, এটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন। আর OH টাকে বলা হয় আমাদের, যেটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে, হাইড্রোক্সিল আয়ন। এই দুটো আয়নে কি হয়? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়। এটা নর্মালি হয়, যে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা ক্লাস 10 এ পড়েছি তড়িৎ বিশ্লেষণ, যেমন কপার সালফেট CuSO4, একে যদি ভাঙি সেক্ষেত্রে কপার এবং সালফেটে ভেঙে যায়। আবার বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলো আলাদা আলাদা পদার্থে ভেঙে যায়, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়। কিছু ক্যাটায়ন তৈরি হবে, কিছু অ্যানায়ন তৈরি হবে। বোঝা গেল? পুরো জলটারে এরকম আমরা দেখতে পাবো যে H প্লাস আয়ন ও H মাইনাস আয়ন তৈরি হচ্ছে। একই রকম ভাবে মাটির মধ্যে যে জলীয় দ্রবণটা আছে, তাকে যদি আমরা ভাঙি, আমরা এই দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়নটা কোনটা? H প্লাস আয়ন, এবং OH মাইনাস আয়নটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। বোঝা গেল কি বললাম? এবারে এবারে আমাদের কি হয়, এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবি, কোন জলের মধ্যে বা কোন জলীয় দ্রবণের মধ্যে যদি H প্লাস আয়ন বা হাইড্রোজেন আয়ন বেশি থাকে, কি বললাম? যদি কোন জলের মধ্যে যদি হাইড্রোজেন আয়ন বা H প্লাস আয়ন বেশি থাকে, মাথায় রাখবি সেই জলটা আমার কি হবে, বা সেই পদার্থটা আমার কি হবে? আম্লিক হবে। তাহলে মাটির মধ্যে যে জলীয় দ্রবণ আছে, সেটায় যদি আমার হাইড্রোজেন আয়নটা বেশি থাকে, তার মানে মাটিটা কি হবে? আম্লিক হবে, মাটিটা অ্যাসিড হয়ে যাবে। কি বললাম? বোঝা গেল? অন্যদিকে যদি হাইড্রোক্সিল আয়ন বা OH আয়নটা যদি বেশি থাকে বা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে জলটা কিন্তু আম্লিক না হয়ে কি হবে? ক্ষারীয় হবে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা পরীক্ষা করে দেখা গেছে যে জলের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের কি রয়েছে, হাইড্রোজেন আয়ন রয়েছে বা প্লাস আয়ন রয়েছে, ক্যাটায়ন রয়েছে, তাহলে আম্লিক হবে। আর যদি আমাদের হাইড্রোক্সিল আয়ন বেশি পরিমাণে থাকে, তাহলে আমার সেই জল বা সেই পদার্থটা কি হবে? ক্ষারীয় হবে। ক্ষারীয় মানে সেটা আমাদের ক্ষার জাতীয় হয়ে যাবে, চুন টাইপের হয়ে যাবে আর কি। বোঝা গেল? এইটা কিন্তু মাথায় আমাকে রাখতে হবে, না হলে কিন্তু আমি পিএইচ এর যে ফান্ডাটা, সেটা আমি বুঝতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে এবারে একটা জিনিস তোরা ভালো করে জিনিসটা বুঝ, যে আমাদের এই যে মাটির যে আম্লিক কতটা হবে বা সেটা কতটা ক্ষারীয় হবে, মানে এই আম্লিকতার পরিমাণ বা ক্ষারীয়তার পরিমাণ বলতে পারিস বা ক্ষারকীয়তার পরিমাণ বলতে পারিস, এটাকে আমরা কিসের সাহায্যে দেখাই? এটাকেই আমরা পিএইচ এর সাহায্যে দেখাই। কি বললাম? যে মাটিটা কতটা আম্লিক রয়েছে বা কতটা ক্ষারীয় রয়েছে, এটা আমরা কিসের সাহায্যে দেখাই? এটা আমরা পিএইচ এর সাহায্যে দেখাই। তাহলে পিএইচটা কি আমাকে সেটা আগে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, পিএইচটা কি আমাকে সেটা ভালো করে এবারে বুঝতে হবে। পিএইচ বলতে যেটা বোঝায়, যে আমাদের পিএইচ হচ্ছে একটা স্কেল বলতে পারি, একটা কি একটা মেজারমেন্টের স্কেল। যেমন আমরা বলি না যে আমাদের ধর থার্মোমিটার স্কেল থাকে 0 ডিগ্রি করে, 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আমাদের লেখা থাকে একটা স্কেল। আমরা যখন পড়েছি রিক্টার স্কেল, সেখানে আমাদের কি থাকে? সেখানে আমাদের 0 থেকে শুরু করে একদম, বা 1 থেকে শুরু করে একদম আমাদের 10 পর্যন্ত মার্কিং করা থাকে। ঠিক আছে, তাহলে এই যে স্কেল গুলো রয়েছে আমাদের, সেরকম একই রকমের একটা স্কেল হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল, এই পিএইচ স্কেলে কি করা হয় না, এখানে আমাদের কোন লবণে হাইড্রোজেনের পরিমাণটা বেশি আছে সেটাকে বোঝানো হয়। হাইড্রোজেনের পরিমাণটা কতটা রয়েছে সেটাকে বোঝানো হয় পিএইচ স্কেলের মাধ্যমে। পিএইচ বলতে এর ফুল ফর্ম কি? পিএইচ বলতে এইচ এর অর্থ হচ্ছে হাইড্রোজেন, এইচ এর অর্থ হচ্ছে হাইড্রোজেন, আর পি এর অর্থ হচ্ছে আমাদের, পি হচ্ছে একটা এখানে আমাদের কি, পি হচ্ছে আমাদের এখানে একটা ল্যাটিন শব্দ। কি ল্যাটিন শব্দ? সেটা হচ্ছে PONDUS, পন্ডাস। ঠিক আছে, পন্ডাস বা একটা ল্যাটিন শব্দ এটা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ওজন বা ওয়েট। এটা অর্থ হচ্ছে ওজন, ওজন বা ওয়েট, কতটা ভারী রয়েছে।
তাহলে ভালো করে তুই খেয়াল কর, পন্ডাস মানে হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ ওজন, আর এটা মাথায় রয়েছে এইচ মানে হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন এর ওজন কতটা রয়েছে বা হাইড্রোজেনের পরিমাণ কতটা রয়েছে সেটাকে বোঝানোর জন্য আমার এই স্কেলটাকে বা এই কনসেপ্টটাকে আনা হয়েছে। কোন কনসেপ্টটা? পিএইচ কনসেপ্টটা। কেন? কারণ হাইড্রোজেনটাই গুরুত্বপূর্ণ। কেন? কারণ হাইড্রোজেনটার উপরে নির্ভর করছে যে মাটিটা আম্লিক হবে না মাটিটা ক্ষারীয় হবে। যদি হাইড্রোজেন আয়ন বেশি থাকে মাটি আম্লিক হবে, যদি হাইড্রোক্সিল আয়ন বেশি থাকে মাটি ক্ষারীয় হবে। বোঝা গেল? তার জন্য আমার কিন্তু এই স্কেলটা ইনভেন্ট করা হয়েছে। এই স্কেলটা কে ইনভেন্ট করেছিল? এই স্কেলটা ইনভেন্ট করেছিল বিজ্ঞানী সোরেনসেন। বিজ্ঞানী সোরেনসেন কি করেছিলেন? এই স্কেলটা ইনভেন্ট করেছিলেন। সোরেনসেন কিন্তু কি করেছিলেন? এই স্কেলটা ইনভেন্ট করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। বোঝা গেল কি বললাম? তাহলে এটা কিন্তু আমার ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন বলতে পারিস, যে এইভাবে আমরা কিন্তু পিএইচটা মোটামুটি একটা আন্দাজ করতে পারলাম কি ব্যাপারটা রয়েছে না কি রয়েছে। এবারে পিএইচ স্কেলের দু চারটা আমি একটু বৈশিষ্ট্য বলে দিই। পিএইচ স্কেলটা আমাদের 0 থেকে 14 পর্যন্ত মার্কিং করা থাকে। কি বললাম? পিএইচ স্কেলটা আমাদের কি থাকে? 0 থেকে 14 পর্যন্ত মার্কিং করা থাকে। মাঝে থাকে 7। কি বললাম? মাঝে থাকে 7। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে কি হবে? 8, 9, 10, 11, 12, 13, 14। এইটা হচ্ছে পিএইচ স্কেল, মাঝে থাকে 7। স্কেলটার যত আমরা কমের দিকে যাব, 7 হচ্ছে আমাদের নিউট্রাল। 7 হচ্ছে আমাদের নিউট্রাল বা প্রশমিত। প্রশমিত 7টা হচ্ছে নিউট্রাল বা প্রশমিত। তোরা আছে ডিস্টিলড ওয়াটার নাম শুনেছিস? ডিস্টিলড ওয়াটার। সেই ডিস্টিলড যে ওয়াটারটা রয়েছে ওই ওয়াটারটা হচ্ছে একটা বলতে পারিস যে প্রশমিত জল। মানে যে জলটাতে আমাদের কিন্তু কি নেই, আমাদের অ্যাসিডও নয়, আবার বলতে পারিস সেটা আমাদের ক্ষারও নয়। ডিস্টিলড ওয়াটার, ঠিক আছে? বিভিন্ন ইনভার্টার যদি থাকে বা ইনভার্টার যদি কারো কাছে থাকে জিজ্ঞেস করবি, ওটা ঢালা হয় এখানে ইয়েদের মধ্যে। ওর মধ্যে একটা সামান্য মৃদু অ্যাসিড একটা রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের ওই ইয়েতে কি বলতো ঢালা হয় ওই ইয়ের মধ্যে, ব্যাটারির মধ্যে সেলগুলোকে সতেজ রাখার জন্য, শুকিয়ে যেতে না যায় কোষগুলো। তো এটা হচ্ছে প্রশমিত। 7 যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রশমিত। যত আমার কমবে মানটা তত মনে রাখবি কি হবে? মাটিটা আম্লিক। তত আমার কি হবে? আম্লিক। যত বাড়বে তত হচ্ছে মাটিটা ক্ষারীয় বা ক্ষারকীয়। বোঝা গেল কি বললাম? স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত থাকে। 7 হচ্ছে প্রশমিত, কমলে আম্লিক, বাড়লে ক্ষারকীয়। বোঝা গেল কি বললাম? এটা মাথায় রাখতে হবে। এবারে যত আমার মানটা 14 দিকে যাবে তত ক্ষারকীয় হচ্ছে, যত আমাদের পেছন দিকে থাকে তত আমাদের কিন্তু কি হচ্ছে? এর মানটা কিন্তু কমছে। এবারে এই স্কেলটা কি স্কেল? এটা হচ্ছে একটা লগারিদমিক স্কেল। যেমন রিক্টার স্কেল তোরা পড়েছিলি সেরকম এটা হচ্ছে লগারিদমিক স্কেল। লগারিদমিক স্কেল, লগারিদমিক স্কেলের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কিছুই নাই, বৈশিষ্ট্য হচ্ছে এর লগ 10 ওয়াইজ বাড়তে থাকে। লগ 10 মানে একটা মান থেকে আর একটা মান কতটা বেশি হবে? বেশি হবে 10 গুণ। একটা মান থেকে আরেকটা মান 10 গুণ। 2 থেকে 3 হচ্ছে 10 গুণ বেশি। যদি বলি যে আমি আমার কাছে একটা মাটি আছে যার পিএইচ হচ্ছে কত? যার পিএইচ হচ্ছে 1, আমার কাছে আরেকটা মাটি আছে যার পিএইচ হচ্ছে আমাদের 2, তাহলে এ মাটিটার পিএইচ 1, বি মাটিটার পিএইচ হচ্ছে 2। তার মানে কি তোকে এটার মাধ্যমে কি বোঝাচ্ছি আমি? আমি কি বললাম? যত কমবে তত আম্লিক হবে। তার মানে কি 1 মাটিটা বেশি আম্লিক, 2 মাটিটা তার থেকে একটু কম আম্লিক। ভালো করে বুঝ। যত এদিকে যাচ্ছে তত কমছে, তত আম্লিক হচ্ছে আর কি। আম্লিকটা তত বাড়ছে আর কি। কি বললাম? মানটা কমছে, কিন্তু যত 7 থেকে কমবে তত আম্লিকতার পরিমাণ তত অ্যাসিড হবে আর কি, মানে তত আমাদের অ্যাসিড হবে মাটিটা। তাহলে যেটা আমাদের মান 1 আছে পিএইচ এ, সেটা কিন্তু 2 এর থেকে বেশি আম্লিক। কতটা বেশি আম্লিক? সেটা হচ্ছে 10 গুণ বেশি আম্লিক। 10 গুণ বেশি আম্লিক। 2 এর থেকে 1 হচ্ছে 10 গুণ বেশি আম্লিক। আবার যদি বলি যে আমার কাছে একটা মাটি আছে, কে বলছে জয়েন হওয়া যাচ্ছে না, দেখছিস এই তো অবস্থা হয়ে যাবে। তাহলে আমাদের কি চলছিল না আমাদের, হ্যাঁ, তাহলে এটা আমাদের আমলিকটা হলো। এবারে কোন একটা মাটির ধর পিএইচ কত আছে? ধর পিএইচ আছে আমার, ধর আমি 9 বললাম, পিএইচ আছে 9। আবার একটা মাটির পিএইচ আছে ধর কত? 10 আছে। একটা মাটির পিএইচ 9, একটা মাটির পিএইচ 10। তাহলে এবারে তুই বল যে আমার 9 বেশি না 10 বেশি? নিশ্চয়ই 10 বেশি। এবারে যত এইদিকে বাড়বে মাটিটা কি হবে? মাটিটা ক্ষারকীয় হবে। তাহলে কোন মাটিটা বেশি ক্ষারকীয়? 10 নাম্বার বা 10 যেটার পিএইচ আছে সেটা বেশি ক্ষারকীয়, বেশি ক্ষার। এবার কতটা ক্ষারকীয়? না 10 গুণ। তাহলে তোকে যদি বলি যে কোন একটা মাটি আছে 9 আর কোন একটা মাটি আছে ধর 11, তাহলে কত গুণ হবে? একটা মাটি আছে 9, একটা আছে 11, তার মানে কত হবে? 10 × 10 বা 10 এর পাওয়ার 2, কত হবে? 100। যদি কোন একটা বলি মাটি 9, একটা হচ্ছে 11, একটা 12 ধর, তাহলে কত ডিফারেন্স? 3 ডিফারেন্স, তাহলে 10 এর মাথায় 3 করে দেয়, কত হবে? 1000। যদি দেখি যে একটা মাটি 9, একটা মাটি 13, ডিফারেন্স কত? 9 এর থেকে 13, 4 এর ডিফারেন্স, মাথায় পাওয়ার 4 বসিয়ে দেয়।
কি বললাম বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কি করে থাকি, এইভাবে আমরা করে থাকি। যখন আমরা বললাম যে 9 আর 10, তার মানে কত ডিফারেন্স? 1 ডিফারেন্স। 10 এর মাথায় 1 বসা, 10 এর মাথায় 1 মানে কত? 10। তার মানে কি? তার মানে 10 গুণ বেশি ক্ষারকীয়। বোঝা গেল কি বললাম? 9 এর থেকে 10 গুণ বেশি ক্ষারকীয়। আবার 9 এর থেকে 11 যদি হয়, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স 2, 10 এর মাথায় 2 বসা, কত হবে? 100 গুণ ক্ষারকীয়। বোঝা গেল? মানে এটা লগারিদমিক স্কেল, এটা পাওয়ারে বাড়বে, সবসময় পাওয়ারে বাড়বে। কত ডিফারেন্স আছে সেটাকে পাওয়ার দিয়ে গুণ করে দিবি, সেভাবে বাড়বে। বা এইভাবেও দেখতে পারিস, 1 এর থেকে 2 10 গুণ, তাহলে 2 এর থেকে 3 আবার 10 গুণ, তাহলে 1 এর থেকে 3 কত হবে? 10 × 10 মানে 100 গুণ। বোঝা গেল? এভাবেও করতে পারিস। তাহলে এটা একটা ফান্ডামেন্টাল জিনিস বলে দিলাম, তোদের অনেক সময় এক্সামে দিয়ে দিতে, মানে এই তো শর্ট কোশ্চেন নাই, তাহলে সেক্ষেত্রে যদি বলে যে পিএইচ স্কেল বলতে কি বোঝো, বা পিএইচ স্কেলের গুরুত্ব কি, বৈশিষ্ট্য কি, পড়তেই পারে। সেক্ষেত্রে জাস্ট পিএইচ স্কেল কি, এটা কোথা থেকে এসেছে, নামটা কি আবিষ্কার করেছিল, এর বৈশিষ্ট্য দু চারটা বলে দিবি। এই স্কেলটা 0 থেকে 14, 7 মানে প্রশমিত, 0 মানে আম্লিক, মানে 0 দিকে গেলে আম্লিক হবে, যত বাড়বে তত ক্ষারকীয় হবে। এটা লগারিদমিক স্কেল, এরকম করে বানিয়ে বলে দিবি, বাস সিম্পল হয়ে গেল। বাস এবারে যখন আমরা এটা পড়বো, একটা জিনিস আমাকে এখানে একটা জিনিস মাথায় রাখবি, যে আমাদের কোনো একটা হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, এটা খুব ভালো করে একটু শুনবি, কারণ এটা ইন্টারেস্টিং জিনিস। তো কোনো একটা হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়ন আমরা দেখতে পাবো, আমরা কি করি না, একটা হাইড্রোজেন আয়নের নরমালি কি দেখি না, হাইড্রোজেন আয়নের পরিমাণ আমরা কত দেখি? 1.0 ইন্টু কত? 10⁻⁷। ঠিক আছে, একটা হাইড্রোজেন আয়ন বা H+ আয়নের আমাদের পরিমাণ যদি আমরা বলি, তাহলে কত হবে? পরিমাণ বা ওজন যদি বলি, তাহলে সেক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, এটা কত গ্রাম, মানে কত ক্ষেত্রে হয় এটা আমরা দেখতে পাবো যে 1 লিটার যদি আমরা জল দেখি, 1 লিটার যদি জল আমরা আয়নিত করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে এত গ্রাম কি রয়েছে? হাইড্রোজেন আয়ন রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 1 লিটার যদি বিশুদ্ধ জলকে আমরা ওই তড়িৎ বিশ্লেষণ করতে পারি, তাহলে ওই যে বললাম ভেঙে যাবে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নে, তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কত হবে? 1.0 × 10⁻⁷ গ্রাম, মানে একদমই কম। -7 মানে বুঝতে পারছিস তো, একদমই কম হবে। বোঝা গেল? একদমই কম আমরা দেখতে পাবো। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাই, বা যদি আমি এটাকে ভেঙে বল লিখি, তাহলে এটা হবে 1.0 × 10⁻⁷ মানে কত? 0.00, মানে 6টা শূন্য তারপরে 1, এটাও লিখতে পারিস, একই ব্যাপার। বোঝা গেল? তাহলে এইটা আমরা বলতে পারি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই, এবারে একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা কনসেপ্ট আছে নরমালিটি। কি কনসেপ্ট আছে? একটা নরমালিটি কনসেপ্টটা কি? নরমালিটি কনসেপ্টটা বলা হচ্ছে যে আমাদের কোনো একটা দ্রবণ, কোনো একটা জল, কোনো একটা দ্রবণ, সেই দ্রবণে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল যে আয়ন, মানে H+ আয়ন ও OH- আয়ন, এই দুটো যে আয়নে ভাঙবে জলটা, এই দুটো আয়নের আমাদের যে কি হবে না, আমাদের যে গাঢ়ত্ব বা যে কতটা পুরু রয়েছে, কতটা ইন্টেন্সিটি রয়েছে, বা এদের যে পরিমাণটা কতটা থাকছে, তার গুণফলকে আমরা কি বলি? নরমালিটি বলি। কি বললাম? যে এই যে বললাম 1 লিটার জলে আমাদের H+ আয়ন থাকে এই পরিমাণ H+ আয়ন থাকবে, এই পরিমাণ H+ আয়ন থাকবে। বোঝা গেল? এবারে একই পরিমাণ আমাদের OH- আয়ন থাকবে, একই পরিমাণ OH- আয়ন থাকবে। এবার তুই বলতেই পারিস, তাহলে H+ আর OH- আয়ন থাকলে সেটা তো প্রশমিত হয়ে গেল, কারণ কি দুটো যদি একই থাকে তাহলে তো প্রশমিত। হ্যাঁ, প্রশমিত। কারণ কি আমি এখানে কিসের কথা বলছি? এখানে আমি বিশুদ্ধ জলের কথা বলছি। বিশুদ্ধ জল মানে কি? বিশুদ্ধ জল মানে যেটা আমাদের ডিস্টিলড ওয়াটার, এটা আমাদের প্রশমিত অবস্থাতেই রয়েছে। সেরকম জলকে যদি আমি বিশ্লেষণ করি, আমি যত সংখ্যক H+ আয়ন পাবো, তত সংখ্যক OH- পাবো আমি। তাহলে H+ আয়ন কত পাচ্ছি আমি? 1.0 × 10⁻⁷ গ্রাম, এই পরিমাণ পাচ্ছি আমি। তার সঙ্গে কত পাবো? তার সঙ্গে আমি OH- কত পাবো? ওই একই 1.0 × 10⁻⁷। তার মানে আমি যদি দুটোকে যোগ করি কি আসবে? দুটোকে যোগ করলে কি আসবে? দুটোকে যোগ করলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে, মাথায় রাখবি, এটা হচ্ছে আমাদের 1 আর 1 কি হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 10⁻⁻14। এই দিকটা আমার দেখার দরকার নেই, এই দিকটা আমার একই থাকবে, এই দিকটা তো কোনো চেঞ্জ হবে না, এই দিকটা একই থাকবে। আর এখানে আমাদের যখন গুণ হয়, গুণগুলো হলে পাওয়ারগুলো মাথায় যোগ হয়ে যায়, তাহলে মাইনাস সাথে মাইনাস সাথে যোগ করলে -14 হয়ে যাবে। তাহলে 10⁻⁻14 আমার কি হয় না, আমার এই যে দুটো আয়ন, এই দুটো, এই শোনা যাচ্ছে না কিছু বলছি? যদি এই তোরা শুনতে পাচ্ছিস না? কেউ শুনতে পাচ্ছিস না? বল, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই মল্লিকার সমস্যা ছিল বললো। হ্যাঁ, নেটওয়ার্কে তো সমস্যা হচ্ছে, আমি জানি না। পরে একবার যদি সমস্যা হয়, যে জায়গাগুলো সেগুলো পরে একবার দেখে নিবি, ঠিক আছে? অসুবিধা নেই। হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, রাতের দিকে এমনিতেই নেটওয়ার্কের সমস্যা একটু থাকে। ঠিক আছে, আমার সমস্যা হবে না, কারণ আমার এখানে খুব ভালো নেটওয়ার্ক আছে, এয়ারটেলের নেটওয়ার্ক তো খুব ভালো চলছে। ঠিক আছে, যাই হোক, দেখ বাপ্পা কিছু বলছো নাকি? না স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখো,
তাহলে এই ক্ষেত্রে আমি কি বললাম যে H প্লাস আয়ন যতগুলো থাকবে বিশুদ্ধ জলে OH মাইনাসের পরিমাণটাও তাই থাকবে। তাহলে H প্লাস আয়ন আমি আগেই বললাম করা থাকছে 1.0 × 10⁻⁷ গ্রাম, এখানেও কিন্তু OH মাইনাসটাও একই থাকবে। তাহলে আমরা জানি যে আমাদের সূচকের যে আমাদের সূত্র ছিল গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়, পাওয়ার যোগ করলে 10⁻⁻14 হয়ে যাবে। তাহলে এই যে 10⁻⁻14 হচ্ছে দুজনের গাঢ়ত্বের যোগফল, সেটাকে আমরা কি বলছি? আমরা বলছি নরমালিটি। আমরা কি বলছি? নরমালিটি, বা যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের n হিসাবে প্রকাশ করা হয়। বোঝা গেল? তো এটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবারে যদি আমাদের দুটোর যোগফল হচ্ছে 10⁻⁻14, খুব ভালো করে বুঝবি, দুটোর যোগফল 10⁻⁻14। এবারে তোকে যদি আমি বলে দিই একটা আয়নের কথা যদি বলে দিই, তুই কিন্তু বাকি একটা আয়ন বের করে নিতে পারবি। যেমন আমি তোকে আগের দিনই বোঝাচ্ছিলাম ওই যে গ্র্যাভিটি মডেলে, যে একটা দেওয়া থাকলে একটা বের করে নিতে পারবো, সেরকম আমি যদি তোকে বলি যে আমার কোনো একটা জলে হাইড্রোজেন আয়ন আছে কত, হাইড্রোজেন আয়ন আছে ধর 10⁻⁻6। আমি যদি তোকে বলি কোনো একটা জলটাতে আমার 10⁻⁻6 পরিমাণ কি আছে, হাইড্রোজেন আয়ন আছে, তুই কি বলবি? তাহলে হাইড্রোক্সিল আয়ন কতগুলো আছে? নিশ্চয়ই হাইড্রোক্সিল আয়ন আমাদের এখানে দুটোর যোগফল কত, 14। তাহলে হাইড্রোক্সিল আয়ন কত হবে? 10⁻⁻8 হবে, কারণ দুটোর মাথায় যোগ কর, 8 আর 6 14। তাহলে একটা যদি আমার জানা থাকে আমি একটা কিন্তু বের করে নিতে পারবো। আমি যদি বলি যে আমার 10⁻⁻5 রয়েছে হাইড্রোজেন আয়ন, তুই বলবি যে তাহলে আমার হাইড্রোক্সিল আয়ন রয়েছে বাকিটা 10⁻�9। বোঝা গেল? এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে ব্যাপার। কারণ এটাই তো আমার কাউন্ট করতে হবে যে কতটা পরিমাণে রয়েছে, নাহলে তো পিএইচটা বুঝতে পারবো না। পিএইচটা মানে কি? পিএইচটা মানেই হচ্ছে মাটিটা কতটা আম্লিক, কতটা ক্ষারকীয়। আম্লিক কখন হবে? যখন হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকবে। ক্ষারকীয় কখন হবে? যখন হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি থাকবে, মানে নেগেটিভ আয়ন, OH মাইনাস আয়ন যেটা বেশি থাকলে ক্ষারকীয় হয় মাটিটা। তাহলে আমি যদি এই পরিমাণটা বুঝতে পারি যে কার বেশি আছে কার কম আছে, তাহলে আমি বলে দিতে পারবো যে পিএইচটা আমাদের ওই মাটিটার কম না বেশি। তোরা এর পরের সেমিস্টারেই পাবি জলের পিএইচ ক্যালকুলেশন করতে হবে, কিসের না, ইনস্ট্রুমেন্ট কলেজে আছে, সেখানে জল নিয়ে আসতে হবে বিভিন্ন জায়গা থেকে, স্যাম্পেল তোদেরকে সার্ভে করতে হবে, সেখান থেকে তোদের টেস্ট করতে হবে যে পিএইচ কতটা রয়েছে, জলটা ক্ষারকীয় না জলটা আম্লিক, এটা টেস্ট করতে হবে। ইনস্ট্রুমেন্ট আছে কলেজে, তখন করবি তোরা এটা, ঠিক আছে? তার ফর্মুলা রয়েছে। তো যাই হোক, মাটিরও আমাদের ওরকম পিএইচ আমরা টেস্ট করতে পারবো। তোদের তো ওটা মনে হয় এই 5th সেমিস্টারে হয়তো নেই, 6th সেমিস্টারে থাকতে পারে, আমি জানি না, বা 5th সেমিস্টারে হয়তো দিয়ে যেতে পারে প্র্যাকটিক্যালে। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা যেটা দেখতে পাবো, এরপরে আমাদের এখান থেকে সেরকম কিছু নেই, তোকে যেটা বললাম এর বাইরে আর কিছু নেই, ঠিক আছে? মোটামুটি পিএইচ এর এখান থেকে তোরা করলে পেয়ে যাবে। এরপরে পিএইচ এর আমাকে আর কি জানতে হবে না, পিএইচ এর আমাকে এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পিএইচটাকে কারা কন্ট্রোল করছে। পিএইচটা তো আমি বলে দিলাম যে জলের পিএইচ বা জলীয় দ্রবণ মাটিতে যেটা রয়েছে তার পিএইচটা কম বেশি হলে আমাদের ক্ষারকীয় হবে বা আমাদের সেখানে আম্লিক হবে। বোঝা গেল? এবারে এই যে পিএইচটা, এই পিএইচটা আমাদের ক্ষারকীয় হবে না আম্লিক হবে না পিএইচটা কত হবে, সেটা কার উপরে নির্ভর করছে? মানে আমরা পড়বো কন্ট্রোলিং ফ্যাক্টর। আমরা পড়বো কন্ট্রোলিং ফ্যাক্টর, বা যেটাকে বলবো আমরা নিয়ন্ত্রক। কন্ট্রোলিং ফ্যাক্টর বা নিয়ন্ত্রক। বোঝা গেল? কন্ট্রোলিং ফ্যাক্টর। কন্ট্রোলিং ফ্যাক্টর বলতে কি কি ফ্যাক্টর রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করছে? ফার্স্ট কি রয়েছে? ফার্স্ট হচ্ছে প্যারেন্ট মেটেরিয়াল বা জনক শিলা। প্যারেন্ট মেটেরিয়াল বা জনক শিলা বা মার্তি শিলা। এটা তোদেরকে আমি হয়তো পড়ানোর সময় বলেছিলাম বা বলিনি, হয়তো না তোদেরকে বলিনি, কারণ তোরা তো ফার্স্ট সেমিস্টার আমার কাছে পড়িসনি। ফার্স্ট সেমিস্টার যারা পড়েছিল তাদেরকে আমি বলেছিলাম ওই যখন ওদের বায়োজিওগ্রাফি ছিল, সয়েলটা মনে একটু ছিল ওদের, বা তোদের 11-এ বলেছিলাম নাকি জানি না, মনে পড়ছে না। যাই হোক, জনক শিলা বা মার্তি শিলা হচ্ছে একটা আমাদের মৃত্তিকার একটা বলতে পারি যে একটা উপাদান। কি উপাদান? একটা নিষ্ক্রিয় উপাদান, পরোক্ষ উপাদান। আমরা মৃত্তিকার উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করি। কিছু রয়েছে আমাদের সক্রিয় উপাদান, মানে কিছু ডাইরেক্ট সোর্স, ডাইরেক্ট ভাবে তৈরি হচ্ছে, নিয়ন্ত্রণ করছে, এবং কিছু রয়েছে আমাদের ইনডাইরেক্ট নিয়ন্ত্রক বলতে পারিস বা ইনডাইরেক্ট কন্ট্রোলিং ফ্যাক্টর। ডাইরেক্ট কোনগুলো? জলবায়ু ডাইরেক্ট, জীবজগৎ ডাইরেক্ট, ঠিক আছে? এছাড়াও আমাদের কি রয়েছে? এছাড়াও আমরা দেখতে পাবো যে আমাদের যে মানুষ রয়েছে এগুলো ডাইরেক্ট, ঠিক আছে? এগুলো আমাদের সব ডাইরেক্ট সোর্স, মানে এগুলো সরাসরি কিন্তু কি করছে? প্রভাব বিস্তার করে থাকে, মেনলি জলবায়ু আর জীবজগৎ। আর নিষ্ক্রিয় উপাদান কোনগুলো? মূল উপকরণ, মানে জনক শিলা বলতে পারি, মাতৃ শিলা, বা এটাকে অনেক সময় বলা হয় প্যারেন্ট মেটেরিয়াল, ঠিক আছে? প্যারেন্ট মেটেরিয়াল। বা আর কি হতে পারে? আর হতে পারে আমাদের বলতে পারিস ভূপ্রকৃতি, হতে পারে আমাদের সময়। এগুলো সবই হচ্ছে মৃত্তিকা তৈরির পরোক্ষ উপাদান, ঠিক আছে? এবার জনক শিলাটা কি বা কেন আমরা মাটির জন্য এত ভাবছি? কারণ মাটিটা তৈরি হচ্ছে কোথা থেকে? মাটিটা তৈরি হচ্ছে আলটিমেটলি কোথা থেকে? কোনো একটা শিলা থেকেই তো তৈরি হচ্ছে, কোনো একটা পাথর থেকেই তো ক্ষয় হয়ে 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 আমাদের কিন্তু সেই ক্ষয়জাত পদার্থগুলো প্রথমে আবহবিকার হচ্ছে, আবহবিকারে শিলাটা দুর্বল হচ্ছে, সেটা ক্ষয় হচ্ছে, ক্ষয়জাত পদার্থগুলো পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যে পরে সঞ্চয় হচ্ছে, তারপরে রেগোলিথ তৈরি হচ্ছে, তার সঙ্গে হিউমাস বা জৈব পদার্থ মিশছে, তারপরে সেটাতে আমাদের বহু বছর পরে কিন্তু মাটি তৈরি হচ্ছে। তাহলে মাটি তৈরিটা আলটিমেটলি হচ্ছে কোথা থেকে? মার্তি শিলা, মানে
আমাদের অ্যাকচুয়ালি কি সন্তান কোথা থেকে তৈরি হচ্ছে? মাঠ থেকে, তোর মা থেকে তৈরি হচ্ছে। তাহলে যেটা তার উৎপত্তি বা যেখান থেকে সে তৈরি হচ্ছে সেটাকে তার মাতৃশিলা বলা হয়। আমি যদি বলি যে আমার এখানে একটা মাটি রয়েছে, যে মাটিটা আমার, ধর আমি তোকে বললাম, সাধারণ উদাহরণ দিচ্ছি, দেখ ছোটনাগপুর নয়, দাক্ষিণাত্যের মালভূমি, ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপে আমাদের কিসের কোথা থেকে তৈরি হয়েছে? ডেকান ট্র্যাপে কি ধরনের শিলা পাই আমরা? সেখানে কালো মাটি দেখতে পাই, কৃষ্ণ মৃত্তিকা। আমরা পড়াবো নেক্সট সেমিস্টারে, তোদের ভারতের ভূগোল রয়েছে সেখানে পড়াবো। কালো মৃত্তিকা বা কালো মাটি রয়েছে। কালো মাটিতে কি চাষ ভালো হয়? তুলো চাষ ভালো হয়। এবার কালো মাটিটা কোনখান থেকে তৈরি হচ্ছে? কালো মাটিটা ব্যাসল্ট শিলা থেকে তৈরি হচ্ছে, কারণ আমাদের পুরো দাক্ষিণাত্য মালভূমিটায় অনেক প্রাচীন যে অগ্নুৎপাত হয়েছে, খুব শান্ত অগ্নুৎপাত, তার ফলে যে ব্যাসল্ট শিলা বেরিয়ে এসেছিল সেটা আমাদের কি হয়েছে, সঞ্চয় হয়ে শক্ত হয়ে কঠিন হয়ে ওইখানে শিলাটা তৈরি করেছে। এবার ওই শিলাটা ক্ষয় হয়ে 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 সেখান থেকে মাটি তৈরি হয়েছে, ওই মাটিটা কালো রঙের মাটি হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার জনক শিলা তাহলে কি হবে? ব্যাসল্ট শিলাটা ওই মাটিটার জনক শিলা। কি বললাম, বোঝা গেল? এই সিস্টেমটা আমাদের এখানে দেখতে হবে। তাহলে প্যারেন্ট ম্যাটেরিয়াল কি হবে? প্যারেন্ট ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করছে তার মাটিটা কিরকম হবে, মানে ওই ব্যাপারটা আর কি। তোর পুরোটা নির্ভর না করলেও কিছুটা তো নির্ভর করে, তোর ফ্যামিলি কিরকম বা তোর বাবা মা কিরকম, ঠিক আছে, বা আমার বাবা মা কিরকম, কিরকম সন্তান তার হতে পারে। তার যদি পরিবেশটাই বা গোড়াটাই যদি গোলমাল হয়, ঠিক আছে, তাহলে সেখানে তো গোলমাল হবে। আর যদি গোড়া খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে বাকি জিনিসটা ভালো হবে। আমি বলছি আদার্স ফ্যাক্টরসও রয়েছে, সেটা অবশ্যই ফ্যাক্টরস, কিন্তু আমাদের এটাও তো একটা ফ্যাক্টর, কারণ প্রাথমিক যে শিক্ষাটা সেটা তো বাড়ির থেকে আসবে না। তাহলে সেক্ষেত্রে আমার এই জিনিসটার উপরে নির্ভর করবে। তাহলে সেই কারণে মাতৃশিলাটা কি করছে? মাতৃশিলাটা কিন্তু মাটির পিএইচটাকে নির্ভর করছে, মানে নিয়ন্ত্রণ করছে। তার সঙ্গে আরো অন্য কিছু থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আসছি আমি, কিন্তু কিছুটা পরিমাণ তো নিয়ন্ত্রণ করবে। যেমন ধর আমরা বলতে পারি যে বেলে পাথরের উপর যদি কোনো মাটি গঠিত হয় তার পিএইচ কম হবে। বেলে পাথর যদি হয়, মানে পাললিক শিলা যদি হয়, তার উপরে যদি কোনো মাটি গঠিত হয় বা বেলে পাথর থেকে যদি কোনো মাটি গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? মাটির পিএইচটা কিন্তু কি হবে? কম হবে। পিএইচটা কম হবে। পিএইচ কম মানে কি হবে? আম্লিক হবে, মানে মাটিটা আম্লিক হবে। আবার যদি অন্যদিকে আমি দেখি, অন্যদিকে যদি দেখি চুনা পাথর, অন্যদিকে যদি আমি দেখি চুনা পাথর, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পাবো যে এখানে আমাদের পিএইচ এর মানটা অনেক বেশি হবে, এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের মাটিটা কি হবে? ক্ষারকীয় হবে। মাটিটা কি হবে? ক্ষারকীয় বা অ্যালকালাইন হবে বা বেসিক হবে। ঠিক আছে, আবার কি মেসেজ করছে এখানে? অ্যাপটা খুলছে না। এবার দেখ, অ্যাপটা না খুললে এবারে আমি কি করবো বল? ঠিক আছে, অ্যাপটা না খুললে তো আমার কিছু করার নেই, এবারে কি আর করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার কেস করতে বলে, হ্যাঁ ক্লিয়ার কেস করে আরেকবার মানে লগইন করতে হবে। জানি না কি করেছে, আপডেট হতে করেনি বা যাও কিছু করে, বা নেটওয়ার্কের সমস্যা আছে। অ্যাপটা না করলে তো আমি আর কি করতে পারি? রেকর্ডিং ক্লাস দেখতে হবে, কিছু করার নেই। হ্যাঁ আপডেট আমি আপডেট ঠিক আছে, হ্যাঁ ছেড়ে দে, যা হচ্ছে হোক, ঠিক আছে ছেড়ে দে। আচ্ছা, দেখ তাহলে এক্ষেত্রে চুনা পাথর, ঠিক আছে, এক্ষেত্রে চুনা পাথর যদি হয় আমাদের, তাহলে চুনা পাথরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পিএইচটা বেশি হবে, মাটি ক্ষারকীয় হবে। সিম্পল জিনিস, বাস, আর কিছু মনে রাখার দরকার নেই এখান থেকে। নেক্সট হচ্ছে আমাদের কি? নেক্সট হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু, যেটা একটা আমাদের পরোক্ষ উপাদান। জলবায়ু বা ক্লাইমেট, ক্লাইমেট, জলবায়ু বা ক্লাইমেট। ঠিক আছে, যদি আমাদের বৃষ্টি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বৃষ্টি বেশি হলে কি হবে? আমাদের যে খনিজ পদার্থ, ধর এটা মাটি, এই মাটির উপরে কি হচ্ছে? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাহলে মাটির উপরে যে খনিজগুলো রয়েছে, ধর আমি বলছি লৌহ বা ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই খনিজগুলো কি হবে? এই খনিজগুলো ধৌত প্রক্রিয়ায় বা লিচিং প্রক্রিয়ায় মাটির নিচের দিকে চলে যাবে, মাটির নিচের স্তরের দিকে প্রবেশ করে যাবে, যেটাকে আমরা কি বলি? এলুভিয়েশন বলি। ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি আমরা। ঠিক আছে, তাহলে এই যে মাটির আমাদের নিচের দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে না? সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে মাটিটা আমার কিন্তু উপরটা খনিজ শূন্য হয়ে যাবে, উপরের যে স্তরটা সেটা খনিজ শূন্য হয়ে যাবে, এবং মাটি কিন্তু মনে রাখবি আম্লিক প্রকৃতির হয়ে যাবে। কি হবে? আম্লিক প্রকৃতির হয়ে যাবে, মানে অম্ল হয়ে যাবে, আম্লিক প্রকৃতির। ঠিক আছে, আম্লিক প্রকৃতির হয়ে যাবে। রাখছেন ধরবি তো ছেলেগুলা। আমাদের সেকেন্ড হচ্ছে কিনা, সেকেন্ড হচ্ছে আমাদের জলবায়ু, সেকেন্ড হচ্ছে আমাদের কিনা, সেকেন্ড হচ্ছে আমাদের জলবায়ু। তাহলে এই জলবায়ুটা আমাদের কি করবে? আমাদের প্রত্যক্ষ উপাদান। জলবায়ু বলতে আমাদের মেইনলি দুটো জিনিস বুঝি, একটা বৃষ্টিপাত, একটা উষ্ণতা। বৃষ্টিপাত, আমি উষ্ণতা নিয়ে কথা বলছি না এখানে, এখানে বৃষ্টিপাত নিয়ে কথা বলছি। যখনই প্রচুর বৃষ্টিপাত হবে তখন কি হবে? উপরের স্তরের যে শিলাটা, উপরের স্তরের যে খনিজ পদার্থগুলো রয়েছে, সেই খনিজ পদার্থগুলো আমাদের সব ধুয়ে নিচের দিকে চলে যাবে মাটির। তার ফলে উপরের স্তরটা খনিজ শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। নরমালি আমরা যেটাকে এই প্রক্রিয়াটাকে এলুভিয়েশন প্রক্রিয়া বলে থাকি আমরা।
ঠিক আছে, এই যে স্থানান্তরের প্রক্রিয়া। তার ফলে কি হবে না মাটিটার উপরের স্তরটা আম্লিক প্রকৃতির হয়ে যায়, অম্ল প্রকৃতির হয়ে যায়। আর অম্ল প্রকৃতির হলে কি হবে, পিএইচ এর মানটা কি হবে, কমে যাবে, পিএইচ এর মান কমে যাবে, বোঝা গেল। আবার অন্যদিকে ওই জন্য আমাদের কি দেখতে হবে, নিরক্ষীয় অঞ্চল যদি তুই যাস বা যদি আমরা ক্রান্তীয় অঞ্চল যাই, সেখানে বর্ষাকালে কি দেখা যায় না মাটি কিন্তু আমলিক হয়ে যায়, মাটি কিন্তু আমলিক হয়ে যায়। এবং এই জিনিসটা আরো ঘটে কখন জানিস, যখন প্রচুর পরিমাণে জলসেচ করা হবে, ঠিক আছে, অত্যাধিক পরিমাণে যখন জলসেচ করা হবে তখন কিন্তু কি হবে, তখন কিন্তু মাটির কিন্তু যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মাটি কিন্তু আস্তে আস্তে আমলিক হয়ে যেতে পারে, মাটি কিন্তু লবণাক্ত হয়ে যেতে পারে, যেটা আমাদের উত্তরপ্রদেশ, হরিয়ানা এই জায়গাগুলোতে হয়েছিল, প্রচুর পরিমাণে জলসেচ করার জন্য ওই জায়গাগুলোর মাটিগুলো আমলিক হয়ে গেছিল, ঠিক আছে, যার ফলে সেটাকে আবার আগের অবস্থায় আনতে হবে, নিউট্রাল করতে হবে। আর নিউট্রাল করার জন্য কি করতে হবে, যদি আমলিক হয় তাহলে কি করতে হবে, ক্ষারীয় করতে হবে। আর ক্ষারীয় করার জন্য কি করতে হবে, ক্ষার কোন জিনিসটা, চুন, চুন বা ক্যালসিয়াম জাতীয় জিনিস যেগুলো সেগুলোই ক্ষার, ক্যালসিয়াম জাতীয় জিনিস, ঠিক আছে। যেমন ধর আমাদের শামুকের খোলা, ঝিনুক, এগুলো দেখবি অনেক সময় দেয় জমিতে যখন আমাদের মাটিটা অনেক আমলিক হয়ে যায়, ঠিক আছে, ওই জিনিসগুলো বা চুন, ঠিক আছে, এগুলো ক্ষার। মানে যেমন আমাদের যখন অ্যাসিডিটি হয়, মনে করো আমাদের যখন আমাদের গ্যাস অম্বল বা অ্যাসিডিটি হয় তখন কি খাই আমরা, আমরা কোনো অ্যান্টাসিড খাই, বা আমরা তখন তোমার তোর ডাইজিন ওই জিনিসগুলো খাই। তো ওইটা কি অ্যাকচুয়ালি, ওটা অ্যাকচুয়ালি একটা ক্ষার, অ্যাকচুয়ালি কি ওটা অ্যাকচুয়ালি ক্ষার। ওই ক্ষারটা কি করে, যে অ্যাসিডটা তৈরি হয়েছে তাকে নিউট্রাল করে দেয়, মানে ব্যালেন্স করে দেয়, বোঝা গেল, তাকে কি করে, তাকে ব্যালেন্স করে দেবে পুরোপুরি ভাবে, বোঝা গেল, এটাই মেন কারণ, আর কিছুই নয়। তাহলে এটা আমরা দেখতে পাবো জলবায়ু কিন্তু এই কারণে কিন্তু আমাদের আমাদের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর পিএইচ নির্ধারণ করার জন্য, ঠিক আছে। এইভাবে আরো অনেক রয়েছে, যেমন ধর ন্যাচারাল ভেজিটেশন রয়েছে আমাদের। ন্যাচারাল ভেজিটেশন বলতে কি না, ন্যাচারাল ভেজিটেশন বলতে স্বাভাবিক উদ্ভিদ, ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ, যেটা উদ্ভিদ, বিভিন্ন যে বনের উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলো কি করে, উদ্ভিদগুলো আমাদের বিভিন্ন ভাবে আমাদের কি করে না মাটির কিন্তু এই পিএইচটাকে নির্ভর করে। কেন নির্ভর করে, কেন নির্ভর করে, তার কারণ হচ্ছে মাটি, আমরা গাছের ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেই গাছগুলোর পাতাগুলো, সেই পাতাগুলো যখন মাটিতে পড়ে, বিভিন্ন পাতার বৈশিষ্ট্য বিভিন্ন রকম রয়েছে, কোনো পাতার ক্ষেত্রে মাটি আম্লিক হয়ে যায়, কোনো পাতার ক্ষেত্রে মাটি ক্ষারীয় হয়ে যায়, ঠিক আছে। বিশেষ করে সরল বর্গীয় অরণ্য যেগুলো, মানে যেগুলো শীত প্রধান অঞ্চল, সেই শীত প্রধান অঞ্চল বলতে আমরা মেনলি যেগুলো আমাদের পার্বত্য অঞ্চল, দার্জিলিং টার্জিলিং যদি যাস সেখানে যেসব গাছগুলো রয়েছে সেগুলো সরল বর্গীয় অরণ্য, মানে অত্যন্ত উঁচু গাছ এবং অত্যন্ত পুরনো গাছ এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে, পাইন থেকে শুরু করে আরো যেসব গাছগুলো রয়েছে আমাদের, এই গাছগুলোর পাতাগুলো আমাদের কি হয় না, পাতাগুলো যখন মাটিতে পড়ে ওটা কিন্তু অ্যাসিড তৈরি করে দেয় মাটিতে এবং মাটিটাকে অম্ল করে দেয়, মানে পিএইচ এর মানটাকে কমিয়ে দেয়, পিএইচ এর মান কমে যায়, বোঝা গেল, সরল বর্গীয় অরণ্যের কথা বললাম, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে পাবো ওই পাতাটা পড়ে গিয়ে সেটা পচে যায়, হিউমাস তৈরি করে, মাটির অম্লতা বাড়িয়ে দেয়, ঠিক আছে। আবার কি হয়, নাতিশীতোষ্ণ যে অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চলে মেনলি কি গড়ে ওঠে আমাদের তৃণভূমি, আমরা অলরেডি আমরা বায়োম পড়েছি, সেই বায়োমে আমরা গ্রাসল্যান্ড বায়োম বা তৃণভূমির বায়োম আমরা পড়েছি, সেখানে দু ধরনের বায়োম ছিল, একটা ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমি, একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি, ঠিক আছে। তো ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমি এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমির বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছিলাম। তো নাতিশীতোষ্ণ অঞ্চলের যে তৃণভূমি বা যে ঘাসগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের মাটিটা কি হয়, ক্ষারকীয় প্রকৃতির হয়ে থাকে। বায়োমের ভিডিওটা কেউ দেখিস নাই, ঠিক আছে, যারা ক্লাস করেছিলি তারাও দেখিস নাই, মানে তারাও দেখবি না, আর যারা ক্লাস করেছেন তারাও দেখিস নাই, যাই হোক। তাহলে এই ক্ষেত্রে ন্যাচারাল ভেজিটেশন বা উদ্ভিদ। নেক্সট হচ্ছে আমাদের রিলিফ বা ভূপ্রকৃতি, নেক্সট হচ্ছে রিলিফ বা ভূপ্রকৃতি, নেক্সট হচ্ছে রিলিফ বা ভূপ্রকৃতি। কোটা বাজলো 7:41, ঠিক আছে, রিলিফ বা ভূপ্রকৃতি। তাহলে সেক্ষেত্রে আমাদের ভূমির ঢালও কিন্তু কি করে, ভূমির ঢালও কিন্তু আমাদের কি করে, পরোক্ষভাবে মাটিটা কিরকম হবে সেটাকে নির্ভর করে থাকে, পরোক্ষভাবে কি হবে, মাটিটা কতটা আমাদের ইয়ে হবে, আমাদের মাটিটা লবণাক্ত হবে বা কি হবে সেটা কিন্তু নির্ভর করে থাকে, সেটা কিন্তু আমাদের নির্ভর করে, কিভাবে নির্ভর করে, যদি মনে কর ঢাল খুব বেশি হয়, বৃষ্টির জল যখন পড়বে সেটা কিন্তু সহজেই নিচের দিকে গড়িয়ে চলে যাবে, মানে ঢাল বরাবর নিচের দিকে চলে যাবে, জলটা কিন্তু মাটির ভেতরে প্রবেশ করার টাইম পাবে না। কি বললাম বোঝা গেল, যখনই আমাদের ঢালটা বেশি হবে তখনই কি হবে, ঢাল বরাবর খুব তাড়াতাড়ি গড়িয়ে চলে যাবে জলটা কিন্তু ভেতরে পার্কুলেট করার বা ইনফিল্টারেট করার বা অনুশ্রবণ প্রক্রিয়ায় ভেতরে ঢোকার মানে কিন্তু কোনো মানে তার অবস্থা থাকবে না বা ভেতরে সে ঢুকতে পারবে না। তখন কি হবে অ্যাকচুয়ালি, তখন কিন্তু আমাদের যেহেতু জলটা ভেতরে ঢুকতে পারছে না, তার কারণে আমরা দেখতে পাবো যে উপরের স্তরের যে খনিজগুলো, সেই খনিজগুলো আমার কিন্তু কি হবে না, আমার কিন্তু মাটির মধ্য দিয়ে কিন্তু ভেতর দিকে প্রবেশ করবে না, খনিজগুলো খুব একটা প্রবেশ করবে না। তার ফলে কি হবে, আমরা যখন দেখছিলাম খনিজ প্রবেশ করছিল তখন কি হচ্ছিল, মাটিটা আম্লিক হচ্ছিল, পিএইচ এর মান কমে যাচ্ছিল। আর এখানে যেহেতু আমাদের উপরের স্তরের খনিজগুলো নিচে প্রবেশ করতে পারছে না, তার কারণে আমরা দেখতে পাবো মাটিটা উল্টো হবে, মানে মাটিটার পিএইচ এর মানটা বেশি থাকবে, মাটিটা কি হবে, মাটিটা ক্ষারকীয় হবে, বোঝা গেল কি বললাম। এছাড়া যদি অন্যদিকে সমভূমি অঞ্চল দিকে যেখানে ঢাল একবারেই কম, সেখানে জলটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে খুব ধীরে 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 মাটির ভেতরে চুঁয়ে প্রবেশ করতে পারবে,
যার ফলে কি হবে, ও উপরের স্তরে খনিজগুলো এনাফ টাইম পাবে নিচের দিকে যাওয়ার জন্য। আর খনিজগুলো যদি নিচের দিকে চলে যায়, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, তাহলে সেক্ষেত্রে যেটা হওয়া সেটাই হবে। কোনটা হবে? যেটা আগেই বললাম, যে আমাদের যেটা হয়ে থাকে আম্লিক প্রকৃতির হয়ে থাকে, সেই আম্লিক প্রকৃতির মাটি দেখতে পাবো আমরা। বোঝা গেল? তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এছাড়া আরো অনেক জিনিস রয়েছে, যেমন ধর ফার্টিলাইজার যখন আমরা ইউজ করবো, ফার্টিলাইজার মানে বিভিন্ন ধরনের যে রাসায়নিক সার যেগুলো রয়েছে আমাদের, সেগুলো যখন আমরা ইউজ করবো, আমরা যখন সেই ধরনের ইয়েগুলো ইউজ করব, তখন কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা কি না, যেটা হচ্ছে আমাদের ফার্টিলাইজার বা রাসায়নিক সারের মধ্যে কি করে না, আমাদের মেনলি সালফার এবং নাইট্রোজেন, এই দুটো জিনিস মেনলি গুরুত্ব দেয়। বিশেষ করে নাইট্রোজেন ঘটিত সার, আমাদের অ্যামোনিয়া বা যেগুলো ইউরিয়া আমরা বলে থাকি, সেগুলো নাইট্রোজেন ঘটিত সার আমরা বলে থাকি। তাহলে সেই যে সারগুলো যদি আমরা প্রয়োগ করি, তাহলে পিএইচ মানে মাটির যে পিএইচ, সেই মান কিন্তু কমে যায়, মাটিটা কিন্তু কি হবে, আম্লিক হয়ে যায়। ঠিক আছে, মাটিটা কিন্তু আম্লিক। দীর্ঘদিন ধরে ইউরিয়া যদি ব্যবহার করা হয়, মানে কোন রকম জমিকে রেস্ট না দিয়ে, তাহলে কিন্তু মাটিটা আম্লিক হয়ে যাবে। ঠিক আছে, এবং তার ফলে ফসলের উৎপাদন বেড়ে যাবে। এটা করার জন্য আমাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার একটাই ব্যবস্থা, তোকে ওই ঝিনুক বা শামুক, এই সমস্ত ধরনের যাদের খোলক রয়েছে, যেসব পদার্থগুলো, সেগুলোকে ভেঙে পরে গুঁড়ো করে দিতে হবে, বা চুন জাতীয় জিনিসপত্র দিতে হবে, যাতে সেটা স্বাভাবিক অবস্থাটা ফিরে আসে। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এছাড়া আরো অনেক জিনিস রয়েছে, যেমন মাটিতে চুন, যে বলেই দিলাম, মাটিতে চুন যদি প্রয়োগ করা হয়, মাটির পিএইচ বেড়ে ক্ষারকীয় হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে আর কি হতে পারে? আর হতে পারে আমাদের যদি মাটিতে সোডিয়াম প্রচুর পরিমাণে থাকে, তাহলে সেক্ষেত্রে মাটি ক্ষারকীয় হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও যদি আমরা জিপসাম প্রচুর পরিমাণে ব্যবহার করি, তাহলে মাটির পিএইচ কমে যাবে, আম্লিক হবে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু করে তোরা দেখে নিবি, সিম্পল, কিচ্ছু নেই। ঠিক আছে, এবারে পিএইচ এর গুরুত্বগুলো একটু আমরা দেখবো, তাহলে আমাদের পিএইচটা শেষ হয়ে যাবে। পিএইচ এর আমাদের গুরুত্বগুলো জানলে আমাদের কিন্তু পিএইচটা শেষ। পিএইচ এর গুরুত্ব আমাদের কি রয়েছে, কি কি গুরুত্ব রয়েছে? ফার্স্ট গুরুত্ব দেখ, পিএইচ এর ক্ষেত্রে আমরা কি জানতে পারছি, মাটিটা আম্লিক না মাটিটা ক্ষারকীয়, এটা তো জানতে পারছি। এবার মাটি যদি প্রচুর আম্লিক হয়ে যায় বা মাটি যদি প্রচুর ক্ষারকীয় হয়ে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো একটা পার্টিকুলার শস্য কিন্তু আমাদের গ্রো করবে না। মনে কর, আমি তোকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। ধর আমার কোনো একটা ধর তুই শস্য চাষ করছিস, সেই শস্যটা আম্লিক দরকার, মানে তার মাটিটা আম্লিক দরকার। এবার তুই দেখ, তোর জমিটা হয়তো ক্ষারকীয় হয়ে গেছে কোনো কারণে, তাহলে তুই যখন ওই সবজিটা চাষ করতে যাবি বা ওই শস্যটা চাষ করতে যাবি, তুই যদি মাটির অবস্থাটা না জানিস, মাটির পিএইচটা কিরকম আছে যদি না জানিস, যদি চাষ করে দিস, কি হবে? সমস্যা হয়ে যাবে, টোটালি কিন্তু তোর লস চলে যাবে, বা শস্যটা খুব ভালো করে তৈরি হবে না। তাহলে মাটির কিন্তু ওই ক্ষারকীয়তা বা অম্লতা কতটা রয়েছে, সেটা বোঝার জন্য কিন্তু পিএইচটা আমাকে নির্ণয় করতে হবে। পিএইচ তার জন্য টেস্ট করতে হবে, পিএইচ এর তার জন্য মাটির টেস্ট করতে হয়। সয়েল টেস্টিং কিট রয়েছে, আমাদের কলেজেও রয়েছে সয়েল টেস্টের বড় বড় কিট রয়েছে। ঠিক আছে, তো করা যায়, সয়েল টেস্ট করা যায়, কেমিক্যাল মিশিয়ে করা যাবে। চলো, তোরা শিখে যাবি, অসুবিধা কিছু নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। এবারে আমরা যদি এটা না জানতাম, তাহলে করতে পারতাম না। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? আর হতে পারে আমাদের কোন একটা পার্টিকুলার, যদি আমাদের কোনো একটা খনিজ, ধর আমি বলছি ক্যালসিয়াম বা ধর ম্যাগনেসিয়াম, এদের যদি পরিমাণ খুব বেশি থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে উদ্ভিদের আমাদের কি হয় না, উদ্ভিদের বৃদ্ধি ঘটে। আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের পরিমাণ তখনই বাড়বে যখন পিএইচ এর মানটা বৃদ্ধি পাবে। মাটির পিএইচ এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এর পরিমাণটা কিন্তু কি হয়, এর পরিমাণটা বৃদ্ধি পায়। আর এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধির জন্য। তাহলে পিএইচটা যদি আমার বৃদ্ধি পায়, তাহলে এই জিনিসটা আমার হয়ে যাবে, মানে ক্ষারকীয় যদি হয় মাটিটা, তাহলে আমরা পেয়ে যাব। আবার অনেক ক্ষেত্রে কি হয়, মাটি যদি আম্লিক হয়, কিছু কিছু শস্য রয়েছে মাটি আম্লিক দরকার, যেমন ফুলকপি। ফুলকপি হচ্ছে আমাদের এমন একটা শস্য যেখানে মধ্যম আম্লিক মাটি চাই, পুরোপুরি আম্লিক না, মিডিল আর কি, মাঝামাঝি আম্লিক মাটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পিএইচ এর মানটা যদি মিডিয়াম থাকে আম্লিকের দিকে, তাহলে আমরা বিশেষ করে মলিবেডেনাম, ঠিক আছে, মলিবেডেনাম যেটা আমাদের রয়েছে খনিজটা মলিবেডেনাম, এই মলিবেডেনাম খনিজ যদি থাকে মাটির মধ্যে, মাটিটা মধ্যম প্রকৃতির আম্লিক হয়, এবং যেটা ফুলকপির তৈরির জন্য বা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, MO লেখা হয় সংকেতটা, মলিবেডেনাম। ঠিক আছে, এটা মাথায় রাখবি। আচ্ছা, আর কি কি রয়েছে? আর অনেক সময় কি হয় না, মাটির ক্ষেত্রে মাটিটা অনেক সময় বিষ তৈরি, মাটিটা বিষে পরিণত হয়। কি ক্ষেত্রে? যে আম্লিক মাটিতে লোহা, ম্যাঙ্গানিজ বা অ্যালুমিনিয়াম প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে, তাহলে মাটিটা ওই বিষের মতনই কাজ করে, মাটিটা আমাদের বিষের মতো কাজ করে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের প্রচুর ক্ষতি হয়। ঠিক আছে, এবং মাটির যদি আমরা দেখি পিএইচটা 4.5 এর নিচে নেমে গেছে, মাটির পিএইচ 4.5 এর নিচে যদি নেমে যায়, তাহলে কিন্তু মাটিতে ম্যাঙ্গানিজ কিন্তু পরিমাণ বেড়ে যায়, ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে যায়, এবং ম্যাঙ্গানিজের পরিমাণ যদি বাড়ে, ম্যাঙ্গানিজ বিষক্রিয়া তৈরি হয়ে যায়। ম্যাঙ্গানিজ 4.5 এ যদি কমে যায় মাটিটা, মানে মাটির পিএইচটা, বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই রকমের কিছু কিছু আমাদের কি রয়েছে, আমাদের গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এই ধরনের গুরুত্ব রয়েছে, 3-4টা আমি বলেই দিলাম। ঠিক আছে, বাকিগুলো দেখবি দেওয়া আছে,
ওই ইয়েতে কি বলে তোর ওই নোটসটা দেওয়া আছে, জাস্ট পড়ে নিবি, যদি না বুঝতে পারিস আমাকে বলবি, ঠিক আছে। আর যদি বই থেকে ছবি চাস পূজাকে মেসেজ করবি, ওর কাছে বইটা আছে, ঠিক আছে, বই থেকে ছবি তুলে পাঠিয়ে দেবো পিডিএফ করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তাহলে পিএইচ থেকে আর কিছু নেই, পিএইচ থেকে এটুকু জানলে ওদের কাজ হয়ে যাবে, এটুকু জানলে ওদের কাজ হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের অর্গানিক ম্যাটার। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে অর্গানিক ম্যাটার, বা যেটাকে আমরা বলছি জৈব পদার্থ। নেক্সট হচ্ছে কি অর্গানিক ম্যাটার, বা যেটাকে আমরা বলছি জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার, যেটা সেকেন্ড কেমিক্যাল কম্পোনেন্ট বলতে পারিস, বা যেটা আমাদের বলতে পারিস কেমিক্যাল কম্পোনেন্টের সেকেন্ড আমাদের একটা বা উপাদান বলতে পারি, যেটা হচ্ছে কিনা, যেটা হচ্ছে জৈব পদার্থ। যেটা কি জৈব পদার্থ, হয়েছে। এই জৈব পদার্থ অ্যাকচুয়ালি কি, আচ্ছা দুজন আছে, ঠিক আছে। জৈব পদার্থ, জৈব পদার্থ কি অ্যাকচুয়ালি? জৈব পদার্থ হচ্ছে যে আমাদের মাটির মধ্যে আমাদের কিছু পরিমাণ কি থাকে না, জৈব পদার্থ। জৈব পদার্থ অ্যাকচুয়ালি কি? জৈব পদার্থ জীব থেকে যে পদার্থটা তৈরি হচ্ছে, জীব থেকে যে মাটিটা তৈরি হচ্ছে, তাকে আমরা জৈব পদার্থ বলি। জীব থেকে, সেটা উদ্ভিদ হতেও পারে, প্রাণী হতে পারে। ধর কোনো জায়গায় উদ্ভিদের পাতা পড়লো, উদ্ভিদের কাণ্ড পড়লো, ঠিক আছে, বা উদ্ভিদের শিকড় পচে গেল, এগুলো থেকে মাটিতে মিশে মাটিতে জৈব পদার্থ তৈরি হতে পারে। বা ধর কোনো কারণে মাটিতে কোনো প্রাণী মারা গেল, তাকে ফেলে দেওয়া হলো, বা মাটিতে কোনো কারণে কোনো প্রাণী মিশে গেল, ঠিক আছে, এই কারণে আমাদের জৈব পদার্থ তৈরি হতে পারে, বুঝা গেল। তাহলে এগুলোকে আমরা জৈব পদার্থ বলছি। জৈব পদার্থ মানে যেগুলো জৈব থেকে আমাদের জাত, মানে জৈব বলতে কি অর্গানিক, মানে যেগুলো আমাদের জীব থেকে জাত, বুঝা গেল, সেটা জৈব পদার্থ বলছি আমরা। এবারে এটা হচ্ছে মাটির মধ্যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যেটা আমাদের উদ্ভিদ এবং মেনলি প্রাণীর মৃতদেহ এবং আমাদের বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ, তাদের আমাদের বিয়োজিত মানে বিয়োজন হয়ে গেছে, ভেঙে গেছে, বা ভাঙা অবস্থায় নেই, এই ধরনের কঠিন এবং জটিল পদার্থ থেকে এসে থাকে, ঠিক আছে। এর পরিমাণ খুব একটা বেশি হয় না, মাটিতে 5%-এর কাছাকাছি জৈব পদার্থ মাটিতে থাকে নর্মালি, ঠিক আছে। এবং মাটিতে জৈব পদার্থের সব থেকে বেশি থাকে একদম উপরের স্তর, যেটা ও স্তর বলে থাকি আমরা। আমরা তো লেয়ার গুলো পড়েছি মাটির পরিলেখ যখন পড়েছি, একদম উপরে ও স্তর, যেটাকে আমরা মাটি স্তর অনেক ক্ষেত্রে ধরি না, এটাকে হিউমাস স্তর বলা হয়, হিউমাস। তারপর থেকে এ স্তর, বি স্তর, সি স্তর, এরকম করে আমরা দেখি। তাহলে ও স্তর মানে উপরের যে জৈব স্তরটা বা উপরের যে হিউমাস স্তরটা, সেখানেই মেনলি আমাদের থাকে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জৈব পদার্থগুলো, ঠিক আছে। এবারে জৈব পদার্থে কি কি থাকে? জৈব পদার্থে মেনলি 75%-এর কাছাকাছি আমরা দেখতে পাবো যে এর মধ্যে জল রয়েছে, 75%, মানে ম্যাক্সিমামটাই জল। 10% অক্সিজেন থাকে। আর কি থাকে? 11% আমরা দেখতে পাবো আমাদের কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে 2% হাইড্রোজেন থাকতে পারে, H2, এবং তার সঙ্গে আর একটা থাকে 2% খনিজ বা খনিজ উপাদান, যেটা বলে থাকি, বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেগুলো রয়েছে সেটা আমরা দেখতে পাই। এগুলো আমরা জৈব পদার্থের মধ্যে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার এই যে জৈব পদার্থগুলো, এগুলো অ্যাকচুয়ালি কি করে? এই জৈব পদার্থগুলো অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা আহ কি বলে তোর মাটির মাটির উর্বরা শক্তিটাকে আমাদের আমাদের উন্নত করে, বা উর্বরা শক্তি কতটা হবে সেটা জৈব পদার্থের উপর নির্ভর করে। যখন দেখবি আমাদের যখন জমিতে চাষ করা হয়, দেখবি কোনো কম্পোস্ট থেকে আমাদের যে সারা বছর ধরে যে জৈব পদার্থটা তৈরি হয়েছে, সেটা আমাদের ট্রাক্টরে করে নিয়ে যেয়ে মাটিতে বাড়িতে ফেলা হয়, ঠিক আছে। তো কেন এটা করা হয় জমিতে? কারণ ওটা অর্গানিক, ওটা জৈব থেকে জাত পদার্থ, খুব উর্বর থাকে, খুবই ফার্টাইল, ওটা খুবই উর্বরতা থাকে তার মধ্যে। যার ফলে কি হয় না, যার ফলে মাটিটাও কিন্তু কি হয়, খুবই উর্বর হয়ে যায়। মাটিটা কিন্তু কি হয় না, খুব পরিমাণে উর্বর হয়ে যায়। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবারে আমাদের কিছু পরিমাণ ইয়ে রয়েছে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স রয়েছে। যেমন উদ্ভিদ থেকে আমরা জৈব পদার্থ পেতে পারি যদি কোনো কারণে বৃক্ষ, কোনো গুল্ম হয়, তৃণ যদি কোনো পদার্থ হয়, তাদের মূল বা ডালপালা, ঠিক আছে, কাণ্ড বা ডালপালা, পাতা, ঠিক আছে, বা ছাল, এগুলো আমাদের কি করে, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু জৈব পদার্থ মৃত্তিকাকে সরবরাহ করে। দেখুন একটা গাছ মারা গেল, তার যে পুরো দেহাবশেষ সেটা মাটিতে মিশে গেল, কোনো প্রাণী মারা গেল, তার দেহাবশেষ মাটিতে মিশে গেল, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কি করে, আমার কিন্তু মাটিতে জৈব পদার্থকে সরবরাহ করে থাকে, ঠিক আছে। এবারে এই যে পদার্থগুলো, এগুলো কি করে না, আমাদের বিভিন্ন যে জীবাণুগুলো রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের যে অণুজীব রয়েছে মাটিতে, সেইগুলো দ্বারা বিয়োজিত হয় এবং তারপরে মাটিতে সেগুলো মিশে যায়। নর্মালি তো মিশবে না, যদি মনে কর বডিটা পচন না ঘটে, বডিটা যদি আমাদের কি হয় না, ডিকম্পোজ না হয়। ডিকম্পোজ কারা করবে? তুই আমি করতে যাবো না, ডিকম্পোজ কারা করবে? যারা বিভিন্ন ধরনের, যারা ডেট্রিটাস হয়েছে, যারা যারা ডেট্রিটাস সরি ডেট্রিভোজ যারা রয়েছে, মানে যারা হচ্ছে বিভিন্ন ধরনের বিয়োজক যেসব প্রাণীগুলো রয়েছে, ধর আমি বলছি কোনো একটা কেঁচো বা আদার্স যেগুলো রয়েছে, বা বিভিন্ন ধরনের অণুজীব যারা রয়েছে, বিভিন্ন ধরনের অনুবীক্ষণিক জীব, তারা কি করে, বডিটাকে নষ্ট করে সেটা মাটিতে মিশিয়ে দেয়, জৈব পদার্থের উর্বরতাকে বৃদ্ধি করে। জৈব পদার্থ কেন এত উর্বর? তার কারণটা হচ্ছে যে ওই যে নাইট্রোজেন চক্র তোদেরকে পড়িয়েছিলাম, শরীরের দেহের যে নাইট্রোজেনটা সেটা তো মাটিতে মিশছে, বুঝা গেল? এটা মাথায় রাখতে হবে। এছাড়া প্রাণী থেকেও আমরা পেতে পারি এরকম ভাবে, ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের পাই। তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমাকে এখান থেকে রেডি করতে হবে। এবারে কিছু আমাদের কতগুলো ধরনের জৈব অবশেষ বা জৈব বলতে পারি যে পদার্থ রয়েছে কিছু কিছু ধরনের, যেমন আমাদের কি রয়েছে, যেমন আমাদের অর্গানিক লিটার রয়েছে। ফার্স্ট কি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। তাও অর্গানিক লিটার,
এটাকে বলা হয় আমাদের বাংলায় কি, বাংলায় বলা হয় জৈব অবশেষ। কি বলা হয় বাংলায়? জৈব অবশেষ বলা হয় এটাকে, ঠিক আছে, 1 নাম্বার। সেকেন্ড কি বলা হচ্ছে জৈব অবশেষের পরে? সেকেন্ড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে অর্গানিক ম্যাটার। নেক্সট হচ্ছে আমাদের কি অর্গানিক ম্যাটার, ঠিক আছে, অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ, জৈব পদার্থ, ঠিক আছে, মানে জৈব পদার্থের মধ্যে আবার জৈব পদার্থ একটা ভাগ বলতে পারিস তোরা আর কি, ঠিক আছে। যদিও আমরা এটাকে অর্গানিক ম্যাটারটাকে জৈব পদার্থ বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের জৈব পদার্থ ঠিক বলা যাবে না, অ্যাকচুয়ালি এটা বাংলা যদি বলিস তাহলে সেক্ষেত্রে ওই কি বলবো জৈব পদার্থই বলতে পারি, সমস্যা নেই, ঠিক আছে, জৈব পদার্থই বলা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, 3 নাম্বার তোরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের কি মোর বলে একটা জিনিস রয়েছে, মোর, ঠিক আছে, এই মোরটা আমি আলোচনা করে দেবো। আর 4 নাম্বার রয়েছে আমাদের কি মডার, মডার বলে একটা জিনিস রয়েছে, ঠিক আছে, এগুলো 2 নম্বরে দিতে পারে, তবে দেওয়ার চান্স খুব কম। এছাড়াও আর কি রয়েছে, হিউমাস রয়েছে, হিউমাস, ঠিক আছে, হিউমাস, ঠিক আছে, এগুলো আমাদের একটু জানতে হবে, একটু জাস্ট একটু করে জানতে হবে। মোট আমি এগুলো বলছি না, আর অর্গানিক লিটার বা অর্গানিক মেটার এগুলো বলছি না আমি, ঠিক আছে। অর্গানিক লিটার কিছুই নয়, অর্গানিক লিটার বলতে আমাদের মানে একদম মৃত্তিকার উপরে জাস্ট কোনো একটা উদ্ভিদের পাতা পড়েছে বা উদ্ভিদের কোনো কাণ্ড পড়েছে, উদ্ভিদের প্রাণ মানে উদ্ভিদের কোনো ছাল পড়েছে বা প্রাণীর কোনো বর্জ্য পদার্থ সেখানে জাস্ট পড়েছে, মানে রিসেন্ট একদম, ঠিক আছে। এবং এগুলো আমাদের কি করবে না, এগুলো আমাদের খুব আলগাভাবে ওপরে থাকবে, মানে এখনো মাটির মধ্যে খুব ভালোভাবে মেশেনি এগুলো, ঠিক আছে, উপরের স্তরেই পড়ে রয়েছে, ঠিক আছে। এবং এগুলো আমাদের প্রায় এখনো কোনো পচন হয়নি বা এগুলো এখনো মাটিতে মেশেনি, এবং এদের আমাদের এখনো পর্যন্ত প্রকৃত রাসায়নিক গঠন কিন্তু এদের একই রকম রয়েছে। মানে যে উদ্ভিদের পাতাটা পড়লো বা কাণ্ডটা পড়লো বা কোনো একটা মৃত প্রাণী আমরা ফেলে দিলাম, সেটা আমাদের জাস্ট ফেলেছি যখন, তখনই তো আর সেটা সঙ্গে সঙ্গে মাটিতে মিশে যাবে না, তার তো সময় লাগবে, 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস। তাহলে যখন ইনিশিয়াল স্টেজে বা প্রথম ক্ষেত্রে ফেলছি, সেটা কিন্তু তার যে বৈশিষ্ট্য, সেই গাছটা বা সেই পাতাটা যেমন অবস্থায় ছিল মোটামুটি 1 দিন বা 2 দিন একই রকম ভাবেই থাকবে, সেটা মাটির মধ্যে মিশবে না বা কোনো রাসায়নিক প্রক্রিয়া তার মধ্যে চালু হবে না। তো এই জিনিসটাকে আমরা কি বলছি, আমরা এটাকে বলছি যে আমাদের অর্গানিক লিটার, বোঝা গেল, এইগুলোকে জৈব অবশেষ বলছি, ঠিক আছে। এটা খুব সামান্য পরিমাণে মাটির সঙ্গে মেশে এবং ধীরে 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 এইগুলোই কি হয়, এগুলোই জৈব পদার্থে পরিণত হয়, যখন মাটিতে মিশে যাচ্ছে তখন সেগুলোকে আমরা জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার বলছি, বোঝা গেল, এটা মাথায় রাখবি। নেক্সট কি রয়েছে আমাদের, নেক্সট হচ্ছে আমাদের মোর। মোরটা কি? মোর হচ্ছে আমাদের বাদামি থেকে কালো বর্ণের, এটা মনে রাখতে পারিস, বাদামি থেকে একটা কালো বর্ণের কি না, কালো বর্ণের হয়, তার সঙ্গে এটা আম্লিক হয়, মানে পিএইচ এর মানটা কম হবে, তার সঙ্গে মোটা গঠন যুক্ত হবে, মোটা গঠন যুক্ত, ঠিক আছে। এবং আমরা কি দেখতে পাবো না, আমরা দেখতে পাবো এটাতে একটা বলতে পারিস যে মোটামুটি ভাবে ওই একটা একটা কি বলবো আঙ্গুরের মতো গঠন হবে, আঙ্গুর, ঠিক আছে, আঙ্গুরের যেমন গঠন হয় না, ওই রকম ধরনের একটা কি হবে, গঠন হবে। সেইটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আমাদের মোর বলে থাকি। কি বললাম, যেসব আমাদের জৈব পদার্থগুলো, যে জৈব পদার্থগুলো বাদামি থেকে কালো বর্ণের হয়, আম্লিক হয়, এবং যেটা আমাদের খুবই মোটা গঠনযুক্ত, খুবই মোটা গঠনটা, খুব মোটা, মানে পদার্থগুলো খুবই মোটা গঠনযুক্ত, বালির কণা যেমন হয় সেই রকম, ঠিক আছে, এবং আঙুরের ন্যায় হয়ে থাকে, সেগুলোকে আমরা কি বলে থাকি, আমরা মোর বলে থাকি, বুঝা গেল। এবারে যেখানে আমাদের এগুলো কোথায় আমরা দেখতে পাবো, মোটা গঠন কোথায় দেখতে পাবো, যেটা যেখানে দেখতে পাবো সেটা হচ্ছে অণুজীব যেখানে কম রয়েছে। ধর আমি বললাম একটা গাছকে আমি ফেলে দিলাম, কোনো একটা প্রাণীকে ফেলে দিলাম, সেটাকে যদি একদম খুব ভালোভাবে বিয়োজন করে, সেটা খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যাবে, একদম দারুণভাবে মাটিতে মিশে যাবে এবং খুবই সূক্ষ্ম হবে সেটা। কিন্তু যখন অণুজীব কম থাকবে ওই জায়গায়, তখন কিন্তু ওটাকে পুরোপুরিভাবে মাটিতে মেশাতে পারবে না, সেটাকে এরকম গুটি 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 কিন্তু আকারে ফেলে রেখে দেবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা মোর বলবো, বোঝা গেল। তাহলে যেখানে অণুজীবের কার্যাবলী কম, সেখানেই মোর আমরা দেখতে পাই, বোঝা গেল। আর যেখানে বেশি থাকবে, যেখানে খুবই বেশি রয়েছে, যেখানে অণুজীব খুব বেশি, অণুবীক্ষণিক জীব খুব বেশি, যার ক্রিয়াশীলতা অনেক বেশি, সে খুব বেশি অ্যাক্টিভ রয়েছে, সেখানে কি হবে, সেখানে আমাদের এই মোডার গড়ে ওঠে, মোডার, এই যে মোডার রয়েছে 4 নম্বরে, এই মোডারটা কিন্তু তখন আমাদের গড়ে উঠবে। সেটা কিন্তু কি হবে, সেটা মোরের তুলনায় অনেক বেশি কিন্তু কি সংঘবদ্ধ, অনেক বেশি উর্বর, অনেক বেশি হিউমাস সমৃদ্ধ, এবং এখানে আমাদের কি হয়, অনেক বেশি পরিমাণে জৈব পদার্থ খনিজ স্তরের সঙ্গে আমাদের যুক্ত হবে, অনেক বেশি জৈব পদার্থ এই মোডারের মধ্যে থাকে, যেটা আমাদের মোরের আপগ্রেড ভার্সন বলতে পারিস। মোরে যেমন আমাদের খুব একটা বিক্রিয়া করে ভাঙতে পারছিল না, গোটা গোটা রেখে দিচ্ছিল, দানা হিসেবে রেখে দিচ্ছিল, এখানে দানা হিসেবে থাকবে না, টোটালি মাটিতে মিশিয়ে দেবে। অণুজীব কিন্তু খুবই উন্নত, এখানে অনেক বেশি অণুজীব রয়েছে, যাদের যাদের ক্রিয়ার ফলে, যাদের কাজের ফলে ওই প্রাণী বা উদ্ভিদরাকে তারা কিন্তু মাটির সঙ্গে একদম পুরোপুরিভাবে মিশিয়ে দেবে, যার ফলে কি হবে, পুরো ওই প্রাণী বা উদ্ভিদের মধ্যে যতটুকু আমাদের জৈব পদার্থ রয়েছে, উর্বরতা রয়েছে, সেটা সবটাই মাটিতে মিশে যাবে। এটাকে আমরা মোডার বলছি, বোঝা গেল, এটা মাথায় রাখতে হবে। আর হিউমাস তো বলার কিছু নেই, হিউমাস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কালো বা ধূসর রঙের হয়ে থাকে, যেটা আমাদের অনুকূল পরিবেশে কি হয়, কোনো একটা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের হিউমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়াটা হচ্ছে হিউমিফিকেশন, সেই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমাদের কি হচ্ছে, ওই যে উদ্ভিদের পাতা
বা কোনো কাণ্ড বা কোনো কিছু আমাদের মাটির সঙ্গে মিশে যাচ্ছে, সেটাকে আমাদের এবং রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং খুব দ্রুত মিশে যায়, সেটাকে আমরা হিউমাস বলছি। এটা কালো বা বাদামি রঙের হয়ে থাকে, ঠিক আছে। এবারে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, কোথাও এটাকে মাল বলা হয়, কোথাও এটা কি বলা হয়, মাল বলা হয়, MULL মাল, কোথাও আবার ডাব বলা হয়, DUFF ডাব, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখ হিউমাস, ঠিক আছে। বাস এইটুকু জানলেই হবে। এবারে আমাদের যদি বলিস যে আরো অর্গানিক ম্যাটারের কি কি আমাদের ফ্যাক্টরস রয়েছে, যেগুলো পিএইচ এর ফ্যাক্টরস, এখানেও সেই ফ্যাক্টরস গুলো আলোচনা করতে পারি। যেমন ক্লাইমেট একটা বলে দিচ্ছি আমি, যেমন ধর যদি কোনো কারণে উষ্ণ আর্দ্র জলবায়ু হয়, যেখানে খুব বৃষ্টিপাত আছে, খুব ভালো, যেখানে রোদ ঝলমলে আবহাওয়া আছে, সেখানে কি হবে, সেখানে বিক্রিয়াটা খুব ভালো হবে, জারণ খুব বেশি হবে, যার ফলে আমরা দেখতে পাবো জৈব পদার্থগুলো বা যে প্রাণীটা ফেলে দিচ্ছি, মারা যাওয়া প্রাণীটা বা উদ্ভিদরা মরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সেটা মাটিতে মিশে যেতে পারবে, বোঝা গেল। অন্যদিকে যেখানে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে কিন্তু সহজে মাটিতে মিশতে পারবে না, ঠিক আছে। এরকম ভাবে আমাদের জিনিসগুলো রয়েছে। এছাড়াও স্বাভাবিক উদ্ভিদের প্রভাব রয়েছে, ঠিক আছে। মানুষের দ্বারাও অনেক সময় কি হয় না, আমাদের মাটিতে কতটা জৈব পদার্থ মিশবে সেটা বোঝা যায়, ঠিক আছে। বা জীবাণু কতটা রয়েছে, তো বলেই দিলাম আমি, যে অনুবীক্ষণিক জীব বেশি থাকলে সেটা হচ্ছে মোডার, আর যদি কম থাকলে মোর হবে। এগুলো তোরা বলে দিবি গুরুত্ব হিসাবে, ঠিক আছে। মানে গুরুত্ব বলবো না, এটা হচ্ছে তোর আমাদের ফ্যাক্টর হিসাবে। গুরুত্বটা তো আমি মোটামুটি তোদেরকে বলার কিছু নেই, পিএইচ এর যা গুরুত্ব এখানেও একই লিখবি, একই গুরুত্ব হয়ে যাবে, ঠিক আছে। কারণ জৈব পদার্থ থাকলে কি হবে, মাটি উর্বর হবে, শস্য ভালো হবে, এই তো জিনিসগুলো বললেই হয়ে যাবে, আর কিছুই নেই, ঠিক আছে। এটা তোরা বলে দিতে পারবি, সমস্যা কিছু আশা করি হবে না, ঠিক আছে। এবারে এই যে অর্গানিক ম্যাটার, এই অর্গানিক ম্যাটারের পরে আর কি আমাদের রয়েছে, অর্গানিক ম্যাটারের পরে আমাদের আর সেরকম কিছু এখান থেকে নেই। অর্গানিক ম্যাটারের পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ওই তিনটে যে মিনারেল, সেটা একটু পড়ে নিতে হবে, জাস্ট কিচ্ছু নেই, সিম্পল জিনিস একদম। এনপিকে আমাদের যত ধরনের কি রয়েছে, যত ধরনের পুষ্টি মৌল, এগুলোকে বলা হয় পুষ্টি মৌল, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি প্ল্যান্ট নিউট্রিশন। কি বলা হয়, প্ল্যান্ট নিউট্রিশন, বা যেটাকে আমরা বলছি উদ্ভিদ পুষ্টি মৌল। কি বলে থাকি আমরা, উদ্ভিদের পুষ্টি মৌল, ঠিক আছে, উদ্ভিদের পুষ্টি মৌল। তাহলে উদ্ভিদের পুষ্টি মৌল, বা যেটাকে আমরা বলছি প্ল্যান্ট নিউট্রিশন বা উদ্ভিদের পুষ্টি মৌল বলছি আমরা। তাহলে সেক্ষেত্রে উদ্ভিদের পুষ্টি মৌল বা প্ল্যান্ট নিউট্রিশন বলতে আমরা কি বুঝি, মানে যেসব জিনিসগুলো বা যেসব পদার্থগুলো বা যেসব মৌলগুলো উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ বা গঠনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা প্ল্যান্ট নিউট্রিশন বলি। আমরা বলি না যে এনিম্যাল নিউট্রিশন, কি বলে হরলিক্স, কমপ্লেন, এগুলো খাওয়া, প্রচুর নিউট্রিশন রয়েছে এর মধ্যে, খনিজ রয়েছে এর মধ্যে, খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে আমাদের একটা পুষ্টি মৌল, ঠিক আছে। এগুলো এনিম্যাল আমরা বলতে পারি নিউট্রিশন। আর এগুলো হচ্ছে প্রাণীর বা উদ্ভিদের নিউট্রিশন। আমাদের প্রাণীরও নিউট্রিশন দরকার, তো আমরা বলি না যে শরীরে আয়রনের অভাব রয়েছে, এটা কি, এটা তো নিউট্রিশন, একটা পুষ্টি মৌল। আমরা বলি না যে এর শরীরে আমাদের ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে, বা অনেক সময় আমরা বলি যে আমাদের এর মধ্যে হিমোগ্লোবিনের অভাব রয়েছে, ঠিক আছে। বা অনেক সময় আমরা বলে থাকি আরো বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে না, যেগুলো আমরা বলে থাকি যে এর পরিমাণটা কম রয়েছে, ঠিক আছে, অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে শরীরে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো সবই একটা পুষ্টি মৌল, যেগুলো দরকার, না হলে কিন্তু কি হবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আমরা পড়েছি না বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জিনিস থেকে আমরা, বিভিন্ন শস্য থেকে আমরা, বিভিন্ন মৌল থেকে আমরা পুষ্টি পেয়ে থাকি, যেগুলো কম হলে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব হয়, প্রোটিনের অভাব হতে পারে, যেগুলোর কারণে বিভিন্ন রোগ হতে পারে, আবার বেশি হয়ে গেলেও আবার বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তো আমাদের উদ্ভিদের ক্ষেত্রেও রয়েছে। উদ্ভিদের পুষ্টিমূল্য কোথা থেকে পায়, তারা মাটির থেকে পায়, স্বাভাবিক ওই মাটির থেকে পাবে। তো সেই মাটির থেকে যে পুষ্টিমূল্যগুলো পাবে, মাটির থেকে যে মৌলগুলো পাবে, যেগুলো তাদের বৃদ্ধি, বিকাশ বা পুষ্টির জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা উদ্ভিদের পুষ্টিমূল্য বলছি বা গাছের পুষ্টিমূল্য বলছি, বুঝা গেল। এবারে এই যে পুষ্টিমূল্য রয়েছে, এখানে আমরা কতগুলো পুষ্টিমূল্য আমরা দেখতে পাবো, অনেক পুষ্টিমূল্য রয়েছে। তো সমস্ত পুষ্টিমূল্যকে আমরা দুটো ভাগে, মেনলি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মেজর নিউট্রিয়েন্টস, মানে মুখ্য, আর কিছু রয়েছে আমাদের গৌণ বা মাইনর। আমাদের গৌণটা পড়ার দরকার নেই এখানে, তোরা ইন্টারেস্ট থাকলে পড়ে নিতে পারিস, কিন্তু আমাদের মুখ্যগুলোই পড়তে হবে। মুখ্যের মধ্যে কি কি রয়েছে, আমরা বলে থাকি এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, আর কে হচ্ছে কার সংকেত, পটাশিয়াম। এই তিনটে আমার আলাদা করে বুঝতে হবে, জাস্ট আমি বেশিক্ষণ নেবো না, 20 মিনিট হলেই হয়ে যাবে, ঠিক আছে, 15 থেকে 20 মিনিট। তাহলে ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন বা N2 বা নাইট্রোজেন। আমি অলরেডি এটা বলেছি, যদি আমাদের নাইট্রোজেন চক্র পড়েছি, তো সেখানে আমি বলেছি যে নাইট্রোজেনটা আমাদের বাতাসে প্রচুর পরিমাণে রয়েছে, প্রায় 78%, কিন্তু কোনো উদ্ভিদ, কোনো প্রাণী সরাসরি এটা গ্রহণ করতে পারে না, ব্যতিক্রম কিছু রয়েছে, সেগুলো গ্রহণ করতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, কিছু আমাদের নীলাভ সবুজ শৈবাল রয়েছে। ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আমাদের সজীবী ব্যাকটেরিয়া রয়েছে, কিছু আমাদের পরজীবী, বা বলতে পারি পরজীবী বলা যাবে না, মিথজীবী ব্যাকটেরিয়া রয়েছে, ঠিক আছে। তো তারা কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে। তার মধ্যে রাইজোবিয়াম গুলো আমি বলেছিলাম, অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে, বা অ্যানামিনা নষ্ট, এগুলো বলেছিলাম আমি। তাহলে এই যে নাইট্রোজেনটা কেন এত ইম্পর্টেন্ট,
কেন এত আমার দরকার? তো মাথায় রাখতে হবে যে আমাদের এই যে আমাদের নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা তো সরাসরি মাটিতে থাকে না। মাটিতে নাইট্রোজেনটা কি রূপে থাকে বলেছিলাম না, আমাদের বিভিন্ন ধরনের লবণ রূপে থাকে। নাইট্রোজেনটা মাটির মধ্যে বিভিন্ন ধরনের লবণ রূপে থাকছে, লবণ বিভিন্ন ধরনের সল্ট রূপে থাকছে। কি কি সল্ট? যেমন অ্যামোনিয়া রূপে থাকতে পারে, অ্যামোনিয়াম রূপে থাকতে পারে, অ্যামোনিয়াম রূপে থাকে মাটির মধ্যে, যেটাকে আমরা বলে থাকি NH+, NH4+, অ্যামোনিয়াম হিসেবে থাকে। বা নাইট্রাইট লবণ থাকে, আমরা পড়েছিলাম নাইট্রাইট বা নাইট্রেট হতে পারে। নাইট্রাইটের সংকেত কি ছিল? NO2 ছিল, মাইনাস দিয়ে লেখা হয়। নাইট্রেটটা হচ্ছে আমাদের NO3, এটাও মাইনাস দ্বারা লেখা হয়। ঠিক আছে, এই লবণগুলো রূপে মাটিতে বসবাস করে থাকে। ঠিক আছে, যেগুলো গাছের নাইট্রোজেনের মূল উৎস, যেগুলো গাছের নাইট্রোজেনের মূল উৎস, এটা মাথায় রাখতে হবে। এবারে এর উপকারিতা কি রয়েছে, গাছের ক্ষেত্রে উপকারিতা কি রয়েছে সেটা জানতে হবে আমাকে। উপকারিতা কি রয়েছে দেখ, নাইট্রোজেন আমাদের কি করে? পাতা এবং কাণ্ডের যে সবুজ অংশ, সেই সবুজ অংশ তৈরিতে সাহায্য করে। নাইট্রোজেন যদি কম আসে, আমাদের পাতা বা যে আমাদের ওই কাণ্ড, সেই কাণ্ডের যে সবুজ অংশগুলো থাকে সেগুলো কিন্তু সবুজ থাকবে না, আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। ঠিক আছে, এটা ফার্স্ট এর উপকারিতা। কি বললাম? পাতা এবং কাণ্ডকে সবুজ করতে সাহায্য করে এবং কোষের বৃদ্ধিতে, বিভিন্ন যে উদ্ভিদ কোষ রয়েছে সেই কোষগুলোকে বৃদ্ধিতে নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং নাইট্রোজেনের জন্যই কিন্তু কি হয়, গাছের পাতা এবং কাণ্ডের সবুজ রঙের হয়ে থাকে। ঠিক আছে, ক্লোরোফিল অবশ্যই একটা ফ্যাক্টর বটে, কিন্তু নাইট্রোজেনটাও কিন্তু তার মধ্যে একটা অবশ্যই ফ্যাক্টর বটে। ঠিক আছে, এটা মাথায় রাখবি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে প্রোটিন রয়েছে, উদ্ভিদের যে প্রোটিন লাগে, উদ্ভিদের অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, ক্লোরোফিল এর অপরিহার্য উপাদান। ওই যে বলি না আমরা, ক্লোরোফিল থাকলে গাছের পাতা সবুজ হবে। ক্লোরোফিলের মেন উপাদানটাই হচ্ছে নাইট্রোজেন। মানে নাইট্রোজেন যদি না থাকে, ক্লোরোফিলটা থাকলে, মানে ক্লোরোফিলটার মেন উপাদানটা, মানে ক্লোরোফিল তৈরিই হবে না, বা ক্লোরোফিল বিশেষ করে থাকবেই না বেশি বেশি পরিমাণে। তাহলে ক্লোরোফিলটা মেন উপাদানই হচ্ছে নাইট্রোজেন, আর ক্লোরোফিল থাকলেই আমাদের গাছের পাতা সবুজ হবে। তাহলে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, তারপরে তোর আমাদের ক্লোরোফিল, এদের অপরিহার্য উপাদান হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পাবো যে ফল বা কোনো শস্য বা যে কোনো ধরনের প্রোটিন, ভিটামিন, শর্করা, এদের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে আমাদেরকে এই আমাদের নাইট্রোজেন। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার উপকারিতা যখন জানবো, এর অভাব থাকলে কি হবে, গাছের মধ্যে কি রোগ দেখা যাবে সেটা একটু জেনে নেব। যদি দেখি যে এর মধ্যে নাইট্রোজেনের অভাব রয়েছে, তাহলে গাছ কিন্তু বেটে হয়ে যাবে। গাছ বেটে হয়ে যাবে, কারণ গাছের বৃদ্ধি ঘটবে না, গাছ বেটে হয়ে যাবে, পাতা এবং কাণ্ড হলুদ হয়ে যাবে। থাকলে সবুজ হবে, না থাকলে হলুদ হয়ে যাবে। বুঝা গেল? আর যদি বেশি থাকে, যদি আধিক্য থাকে, প্রচুর পরিমাণে আমাদের যদি নাইট্রোজেন চলে আসে, নাইট্রোজেন হয়, তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি বৃদ্ধি বেড়ে যাবে গাছের পাতাগুলো, কাণ্ডগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কাণ্ড কিন্তু কি হবে না, শক্ত হবে না, গাছ কিন্তু মাটিতে শুয়ে পড়বে। মানে কি, প্রচুর নাইট্রোজেন যদি আমাদের নাইট্রোজেন বা নাইট্রেট লবণগুলো যদি চলে আসে উদ্ভিদের শরীরে, উদ্ভিদ কিন্তু কাণ্ডটা অনেক তাড়াতাড়ি বাড়বে, তারপরে কাণ্ডটা কি হবে, কাণ্ডটা নুয়ে যাবে, শক্ত হবে না। বোঝা গেল কি বললাম? আচ্ছা, শস্য আমাদের পাকতে দেরি হবে, কোন একটা শস্য সেটা পাকতে দেরি হবে অনেক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু যদি বেশি থাকে তাহলে কিন্তু হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে আমাদের নাইট্রোজেন, যে হচ্ছে ফসফরাস। নেক্সট হচ্ছে ফসফরাস। ফসফরাস ফসফরাস বা পি, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, পি দ্বারা লিখি। এটা আমাদের কোথায় পাই আমরা? মাটির মধ্যে। এটা মাটির মধ্যে থেকেই পাই আমরা। মাটির মধ্যে আমাদের খনিজ একটা রয়েছে, খনিজটার নাম হচ্ছে অ্যাপেটাইট খনিজ। কি খনিজ? যেটাকে বলা হয় অ্যাপেটাইট খনিজ। এই অ্যাপেটাইট খনিজের মধ্যে আমাদের কি থাকে? ফসফরাস লুকিয়ে থাকে। এবং যেমন আমরা বলি না আকরিক লৌহ আকরিক থেকে আমরা লৌহ পাই, সেরকম আর কি। ঠিক আছে, বক্সাইট থেকে, বক্সাইটটা আমরা নিয়ে আসি, বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম আমরা নিষ্কাশন করি, খনিজ তেল থেকে আমরা ডিজেল পেট্রোল ব্যবহার করি। সেরকম অ্যাপেটাইট একটা খনিজ, যেটা মাটিতে থাকে, সেই খনিজের মধ্যে ফসফরাস লুকিয়ে থাকে। ফসফরাসটা সেখান থেকে নিয়ে আসতে হয়, মানে সেখান থেকে গাছ সংগ্রহ করে। ঠিক আছে, এছাড়াও ফসফেটিক বলে একটা নুড়ি বা পাথর রয়েছে, ফসফেটিক একটা নুড়ি রয়েছে, সেই নুড়ির মধ্যেও কিন্তু আমাদের ফসফরাস থাকতে পারে বা থাকে। ঠিক আছে, তাহলে এটা কি উপকারিতা? এটা হচ্ছে আমাদের মেনলি উদ্ভিদের যে কোষ, সেই কোষের যে ডিএনএ ডিঅক্সি আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে আমাদের, তার একটা প্রধান উপাদান হচ্ছে ফসফরাস। তার প্রধান উপাদান হচ্ছে ফসফরাস। বোঝা গেল কি বললাম? ডিএনএর একটা প্রধান উপাদান হচ্ছে ফসফরাস। বোঝা গেল? আচ্ছা, গাছের বৃদ্ধিতে, গাছের কোষ বিভাজনে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গাছের বৃদ্ধি এবং কোষ বিভাজন কেন? কোষ বিভাজন না হলে আমাদের দেহের বৃদ্ধি ঘটবে না, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক। মানে একটা কোষ থেকে ভাগ যদি না হয় অনেক কোষ, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমার কিন্তু বৃদ্ধি ঘটবে। তোরা কোষ বিভাজন পড়েছিস, আমাদের যেটা আমরা বলে থাকি সেল ডিভিশন, যেটা আমরা ক্লাস 10 পড়ে এসেছি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস আমরা পড়েছি না? তো সেই কোষ বিভাজন আমাদের কিন্তু হবে না যদি আমাদের ফসফরাস যদি না থাকে উদ্ভিদের ক্ষেত্রে। বোঝা গেল? আর কোষ বিভাজন না হলে বৃদ্ধি ঘটবে না। বোঝা গেল? এছাড়াও নিউক্লিক প্রোটিন, আমাদের বিভিন্ন ধরনের উৎসেচক, তার উপাদান হচ্ছে ফসফরাস। ঠিক আছে, বিভিন্ন ধরনের উৎসেচক বল বা নিউক্লিক প্রোটিন যেগুলো রয়েছে সেগুলো। ফসফরাস কি করে? শিকড়ের দ্রুত বৃদ্ধি, শিকড় বা মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে থাকে। ঠিক আছে,
আচ্ছা, আর কি করে, কাণ্ডকে কিন্তু খুব দৃঢ়ভাবে কিন্তু ধরে রাখতে পারে বা কাণ্ডকে খুব শক্ত করে, কাণ্ডকে সতেজ রাখে, এগুলোর কাজ হচ্ছে ফসফরাসে। ঠিক আছে, এছাড়াও শস্যের ফুল, ফল, বীজ এগুলো কিন্তু সৃষ্টিতে সাহায্য করে, দ্রুত ফলকে পাকতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। যদি অভাব হয়, ফসফরাস যদি না থাকে, কি রোগ দেখা যাবে? কোষ বিভাজন বন্ধ হয়ে গেলে, যেগুলো এখানে সুবিধা সেগুলো অসুবিধা। কোষ বিভাজন বন্ধ হয়ে গেলে গাছ বেটে হয়ে যাবে, গাছের পাতা হালকা লাল হয়ে যায় বা বেগুনি হয়ে যেতে পারে, ফল পাকতে দেরি হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। বীজের অঙ্কুরোদ্গম, মানে বীজ থেকে অঙ্কুর তৈরি হয় না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। আর যদি বেশি থাকে আমাদের, যদি ফসফরাস বেশি হয়ে যায়, তাহলে কি দেখতে পাবো? গাছের পরিপূর্ণ বিকাশের আগে কি হয়ে যাচ্ছে, ফুল, ফল, বীজ সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই কিছু থাকে না দেখবি আমাদের বলে না, এই চোরে পাকা ছেলে। ঠিক আছে, কম বয়সে দেখবি বড় বড় রকম কথা, বড় বড় মানুষের মতো, সেরকম আর। ঠিক আছে, মানে তার পুরোপুরি এখনো ম্যাচুরিটি আসেনি, সে পরিণত হয়নি, তার আগেই বড় বড় কথা বলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, কি বোঝা না হয়তো। তাহলে এইরকম জিনিস কিন্তু হবে ফসফরাস থাকলে, মানে উদ্ভিদের কিন্তু পুরোপুরি পরিণত বিকাশ হওয়ার আগেই দেখা যাবে তার ফল পেকে গেছে, ফুল পেকে গেছে, বীজ সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখতে হবে। বুঝা গেল? তা এইগুলো কিন্তু সমস্যা হয়। বুঝা গেল? আর লাস্ট রয়েছে আমাদের পটাশিয়াম। পটাশিয়াম যেটা রয়েছে আমাদের, সেটা জেনে না একটু। পটাশিয়াম বা যেটাকে আমরা কে দ্বারা লিখি, সেক্ষেত্রে কি রয়েছে, কোথা থেকে পাবো আমরা এটা? আমরা মাটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের কি থাকে, বিভিন্ন ধরনের আমাদের অভ্র, যেগুলো অভ্র, বিভিন্ন ধরনের যে অভ্র রয়েছে, অভ্রর মধ্যে পটাশ লুকিয়ে থাকে। অভ্র যে খনিজটা, ঠিক আছে, শ্বেত অভ্র, কৃষ্ণ অভ্র, অর্থক্লেজ বলে একটা আমাদের খনিজ রয়েছে, অর্থক্লেজ। অর্থক্লেজের মধ্যেও আমাদের পটাশিয়াম থাকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু পেয়ে থাকে কারা, পটাশিয়াম আমাদের উদ্ভিদ কিন্তু পেয়ে থাকে। এটা মাথায় রাখবি। ঠিক আছে, এবারে এর উপকারিতা কি? মাটিতে যদি আমাদের কি বলে তোর অ্যামোনিয়া, যেটা পটাশিয়ামটা কেন গুরুত্বপূর্ণ, মাটিতে যে অ্যামোনিয়াম রয়েছে, অ্যামোনিয়াম NH4, NH4 প্লাস অ্যামোনিয়াম, যেখান থেকে আমাদের নাইট্রোজেনটা সংগ্রহ করছে উদ্ভিদ, এই অ্যামোনিয়ামটা থেকে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং আমার তার সঙ্গে প্রোটিনটা সংশ্লেষ হয় বা প্রোটিনটা ভাঙে আর কি। যে খাবারে যে প্রোটিনটা থাকছে উদ্ভিদের, সালোক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি করছে, সেই প্রোটিনটাকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, কে না, আমাদের এই পটাশিয়াম। বোঝা গেল কি বললাম? NH4 থেকে আমাদের অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন তৈরি হয়। NH4টা হচ্ছে আমাদের নাইট্রোজেনের উপাদান বলতে পারিস, বা এখান থেকে নাইট্রোজেন পাই। কিন্তু এই যে অ্যামিনো অ্যাসিড আর এই প্রোটিন, এই যে ভাঙছে আমাদের অ্যামোনিয়াম থেকে, এটা ভাঙতে সাহায্য করে কে, আমাদের পটাশিয়াম। বোঝা গেল কি বললাম? এটা ব্যাপার। এছাড়া ক্লোরোফিল তৈরি থেকে শুরু করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য শর্করা, মানে শর্করাযুক্ত যে খাদ্যটা রয়েছে সেটা তৈরি করা থেকে শুরু করে শর্করা অন্যত্র যাওয়া, মানে পাতা থেকে পুরো কাণ্ড বা পুরো উদ্ভিদের দেহতে ছড়িয়ে যাওয়ার জন্য সমস্ত ক্ষেত্রে কাজ করে থাকে কে, না আমাদের এই পটাশিয়াম কিন্তু সাহায্য করে থাকে। বোঝা গেল? এছাড়াও আমাদের কোনো একটা গাছকে শক্ত করতে, শস্যটাকে ঠিকঠাক করে বৃদ্ধি করতে, ঠিক আছে, আমাদের ফল পাকতে সাহায্য করে, ফলের যে রং, গন্ধ, তার আয়তন বড় করতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। এবারে যদি আমাদের পটাশিয়াম যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের গাছের শিকড় কিন্তু খুব বেশি দূর পর্যন্ত প্রসারিত হতে পারে না। তার ফলে কিন্তু কি হয়, গাছ কিন্তু সহজেই নষ্ট হয়ে যায়, বা গাছ কিন্তু খুব একটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, নুয়ে পড়ে। ঠিক আছে, গাছ বেটে হয়ে যেতে পারে। পাতার সামনের যে ভাগটা, কোন একটা পাতা গাছের, সেই গাছের যে পাতা রয়েছে, সেই পাতার যে সামনের ভাগটা, ঠিক আছে, সেই সামনের ভাগটাতে আমাদের হলদে একটা দাগ হয়ে যায়, যেটাকে আমরা ক্লোরোসিস বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি, ক্লোরোসিস বলে থাকি আমরা। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, ক্লোরোসিস বলে থাকি। মেনলি মনে রাখবি, যেটা আমাদের পটাশিয়ামের জন্যই হয়। গাছের সামনের পাতাতে একটা হলদে ভাব চলে আসে, তোরা দেখবি পুরো গাছটা সবুজ, গাছের সব জায়গাগুলো সবুজ, গাছের পাতার সামনে গুলো হয়তো হলদে হয়ে গেছে। এটা কিসের কারণে হচ্ছে? এটা আমাদের এর অভাব রয়েছে, পটাশিয়াম গাছের পাতার সামনের ভাগটা, মানে প্রান্ত ভাগটা হলদে হয়ে যাবে। ঠিক আছে, এটাকে ক্লোরোসিস বলা হয় রোগটাকে। আর শুকিয়ে একদম নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে হলদে হলো, হলদেটাকে ক্লোরোসিস বলছি, আবার তারপরে আস্তে 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 কিছুদিন যাওয়ার পরে দেখি পাতাটা শুকিয়ে নষ্ট হয়ে গেল, সেটাকে আমরা কি বলবো, ন্যাক্রোসিস বলি আমরা। কি বলে থাকি আমরা? ন্যাক্রোসিস। পাতাটা একদম মরে গেল, শুকিয়ে পড়ে, সেটাকে ন্যাক্রোসিস বলছি। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো আমাদের হয় যদি কম থাকে। আর যদি বেশি থাকে, আধিক্য যদি থাকে প্রচুর পরিমাণে, তাহলে সেক্ষেত্রে কি হবে, গাছের পাতা ধূসর হয়ে যাবে, নষ্ট হয়। ঠিক আছে, আমাদের ফুলটা আমাদের বড় হওয়ার আগে সেটা ঝরে পড়ে গেল গাছ থেকে, এরকম হতে পারে। ঠিক আছে, ফলের ছালটা খুব মোটা হবে, ফলের যে শ্বাসটা, ভেতরের যে শ্বাসটা, সেটা কম হয়। এগুলো পটাশিয়ামের যদি অভাব, মানে বেশি থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এই আমাদের ছিল কি, আমাদের বিভিন্ন ধরনের যে কেমিক্যাল প্রপার্টিস, এবং সেটার বিশ্লেষণ আমরা দেখলাম। তার মধ্যে পিএইচ, অর্গানিক ম্যাটার এবং এনপিকে। ঠিক আছে, এবারে তোকে পার্টিকুলার কোশ্চেন পড়তে পারে, তোকে বলতে পারে যে তুমি শুধুমাত্র পিএইচ সম্বন্ধে লেখো, 4 নাম্বার বলে দিতে পারে, 2 নাম্বার বলে দিতে পারে, তোকে বলে দিতে পারে অর্গানিক ম্যাটার সম্বন্ধে লেখো, উপকারিতা বলতে পারে, গুরুত্ব বলতে পারে, তাকে নিয়ন্ত্রণ করে কারা সেটা বলতে পারে। তোকে বলতে পারে যে এনপিকে সম্বন্ধেই শুধু লেখো। আমার খুব
জোরালো বিশ্বাস যদি খুব ভুল না হয় এনপিকে এটা পড়তে পারে, আমার যেটা মনে হচ্ছে 2 নম্বরের হলেও হয়তো আলাদা করে দিয়ে দিতে পারে, ঠিক আছে, মাথায় রাখবি এটা যে এনপিকেটা আসতে পারে। তো সেক্ষেত্রে এনপিকে বা এই পুরো জিনিসটা সবগুলোই পড়ে যেতে হবে। এবারে কি দিয়ে জানি সেকেন্ড সেমিস্টারে জিআইএস এর এবার কোনো বাদ দেয় না, এবারে কি দিয়েছে 5 নাম্বার, মানে ওদের প্যাটার্নটা চেঞ্জ করেছে। ওদের যেমন 5 নম্বরে দুটো ছিল কোশ্চেন, এই 2 নম্বরে 5টা ছিল কোশ্চেন, 10 নাম্বার হয়ে যাচ্ছিল, তারপর 10 নম্বরে একটা প্র্যাকটিক্যাল জিপিএস থেকে আর একটা 10 নম্বরে জিআইএস থেকে প্র্যাকটিক্যাল। তো এদের কি করেছে, এদের থিওরি পার্ট থেকে 5 দুটো থিওরি দিয়েছে, ঠিক আছে, দুটো মানে কনসেপ্ট লেখার জন্য। একটা কোশ্চেন পড়েছে হিস্ট্রি অর ডেভেলপমেন্ট অফ জিআইএস, মানে জিআইএস এর যে ডেভেলপমেন্টটা বা জিআইএস এর হিস্ট্রিটাকে লেখো 5 নম্বরে, ঠিক আছে। তো কি হয়েছে, এদের অনেকেই কিন্তু কি করেনি, সেভাবে দেখে যায়নি, ঠিক আছে। কিছু কিছু আমি বলেছিলাম যেগুলো হয়তো লিখেছে ওরা, কিছু পুরোটা দেখে যায়নি, বা এটা তো হয়তো ভাই ভাই ধরা ভেবেছে, আর করেনি, 5 নম্বরে পড়ে গেছে এক্সামে, ঠিক আছে। দিয়ে আর এবারে যারা পড়েছিল তারা হয়তো লিখবে, ঠিক আছে, যারা শুনেও ছিল তারা হয়তো 2-4 লাইন লিখবে, বাকিগুলো কিছু করার নেই। তাহলে এই ধরনের কোশ্চেন তো দিচ্ছে, তাহলে সেই হিসাবে তোরা কিন্তু কোনো জায়গায় ফাঁক দেওয়া যাবে না, কারণ কোনখান দিয়ে কোশ্চেন দিয়ে দেবে বলা খুব মুশকিল। তবে অবশ্য তোদের তোদের সয়েল বায়োজিওগ্রাফিটা আগের সেমিস্টারগুলো তো মানে আগের পুরোনো সিলেবাসও ছিল, ঠিক আছে, সেই হিসাবে তোদের কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। কারণ যদি নতুন হতো, যেমন তোর জিওলজিক্যাল ম্যাপ বা এগুলো তো খুব একটা জটিল কোশ্চেন দেবে না, ঠিক আছে, নর্মালি সোজা কোশ্চেন দেওয়ার চেষ্টা করবে ওরা। কিন্তু যেগুলো আগে হয়েছে, আগে পেপার ছিল, সেগুলোতে কিন্তু কোশ্চেনটা যে কোনো জায়গা থেকে দিতে পারে, আমরা সব জায়গা থেকে রেডি করে যাবো, বুঝা গেল। তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল, আর একটা ক্লাস হলে আমাদের বায়োজিওগ্রাফি বা এই পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। যদি আমি কালকে ফাঁকা থাকি, কালকে আমি একটা দিতে পারি সন্ধ্যার দিকে বা বিকেল দিকে, আর না হলে তখন পরে হবে, মানে হয়তো বুধবার সকাল দিকে নিয়ে নিতে পারি আমি, ঠিক আছে। কিন্তু বৃহস্পতিবারে পরীক্ষা আছে, না শুক্রবারে পরীক্ষা আছে, তাহলে কালকে তো বুধবার, তাহলে বৃহস্পতিবারে সকাল দিকে একটা নিয়ে নিতে পারি, 7টা থেকে 8টা, 1 ঘন্টা আমি নিয়ে নিতে পারি অনলাইনে, ঠিক আছে। তাহলে আমাদের বায়োজিওগ্রাফিটা কমপ্লিট হয়ে যাবে, বুঝে গেল, মানে সয়েল বায়োজিওগ্রাফি ব্যাপারটা। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থেকে আমাকে বলবি, আর যদি না থাকে আজকে মোটামুটি রাখ, ঠিক আছে। তোদের নেট যে ছিল দুটো ক্লাস করার জন্য, এটার জন্য মানে একটা বিশাল ব্যাপার আর কি, ঠিক আছে। আমার নিজেরই প্রায় শেষ হওয়ার কথা আর কি, নেট মানে নেট শেষ হয়ে গেছে প্রায় 1.84 জিবি, আর মাত্র 160 এমবি 150 এমবি আছে আর কি। যাই হোক, তোদের ছিল বাঁচিয়ে রেখেছিস, বিশাল ব্যাপার এটা। যাই হোক, বল যদি কোনো কোশ্চেন থাকে বল, কালকে তো চলে আসবে 9টার সময়, বল। থিওরি থেকে যে ইয়াগুলো দিয়েছো পিডিএফ গুলো আর হার্ড কপি গুলো পাওয়া যাবে কালকে? হার্ড কপি গুলো তো আমাকে জেরক্স করা নেই, তাহলে প্রিন্ট আউট বের করতে হবে, ঠিক আছে। এবারে প্রিন্ট আউট আমি বের করিনি একটাই কারণে, তার কারণ হচ্ছে এত পিডিএফ যদি প্রিন্ট আউট বের করতে যাই আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আসলে, ঠিক আছে। এর পিডিএফ গুলো প্রিন্ট আউট তো দেওয়া চাপই বটে, তাহলে কালকে দেওয়া যাবে না, হয়তো থিওরির আগে তোদেরকে আমি তাহলে বের করে দিয়ে দেবো, তবে আমাকে রিটার্ন করতে হবে পিডিএফ গুলো, এইগুলো হার্ড কপি গুলো, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টার দিয়েছিলাম হ্যাঁ আমি দিয়ে পাইনি। দেবো তো। হ্যাঁ, তাহলে আমি তো ওগুলো আমি করে নেবো, আমি তোদের পিডিএফ ইয়েগুলো হার্ড কপিগুলো দিয়ে দেবো। তো কালকে হবে না, কালকে আমার সময় মানে আজকে আমি সময় পাবো না বের করতে। কালকে যদি বের করিনি, পরশু তো পরশু তো আসবি না, বৃহস্পতিবার, কালকে বুধবার, তাহলে তোর তখন পরে দিয়ে দেবো 26 তারিখ, যদি 26 তারিখ তোর ক্লাস করাবো এখানে ইয়েতে, 26 তারিখ দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ধর আজকের মতো রাখ, ঠিক আছে।